সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আজকে আমাদের 656তম পর্ব এবং আমাদের আজকের বিষয় হচ্ছে যারা শৈশবে ভালোবাসা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে বড় হন, তারা বড় হওয়ার পরে নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করতে পারেন। শৈশবে ভালোবাসা ছাড়া বড় হলেন, বড় হওয়ার পরে এই মানুষগুলো নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করেন। বিষয়ে ঢোকার আগে আমি একটা ছোট্ট গল্প বলবো। আপনারা সবাই রোমানিয়ার নাম শুনেছেন, পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, এবং আপনারা সবাই জানেন যে 1989 সালে সেখানে চসেস্কু একজন স্বৈরাচার ছিলেন, তার পতন হলো। এই প্রথম রোমানিয়া খুলে গেল গোটা পৃথিবীর কাছে। তার আগ পর্যন্ত দরজা জানলা সব বন্ধ ছিল বহির্বিশ্ব থেকে, এবং তখন যখন মানুষরা বাইরে থেকে ঢুকলো এবং গোটা পৃথিবী অবাক হয়ে দেখলো ওখানে অনেক অনাথালয়, অরফেনেজ, এই অনাথালয়ে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো না কাঁদে না, প্রচুর বাচ্চা, হাজার হাজার বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা বিছানায় শুয়ে শুয়ে আছে, কোনো বাচ্চা কাঁদে না। এই চিন্তাটা বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলল। আরেকটু বড় বাচ্চা যেগুলো নিজেরা খেতে পারে, বসতে পারে, এই বাচ্চাগুলা দেখা গেল এমন কিছু নড়াচড়া করছে, এরকম ঝুঁকছে, দুলছে, বা এরকম হাত দিয়ে জোরে জোরে কোথাও মারছে। কেন? এটা নিয়ে বেশ গবেষণা হলো এবং গবেষণায় দেখা গেল এই বাচ্চাগুলা আজন্ম কখনোই স্নেহ, মমতা, মানুষের স্পর্শ পায়নি। যিনি আয়া থাকতেন বা যিনি নার্স থাকতেন, যিনি সেবাদাতা দাত্রী থাকতেন, খাইয়ে দিতেন, কিন্তু এই যে বাচ্চা কাঁদলে মা একটু কোলে নেয়, বাবা একটু আদর করে, পরিবারের লোকজন আসে, এই জায়গাগুলো ছিল না। ঠিক এই জায়গাটা থেকেই দেখা গেল যে যখন এদের ব্রেইনের, মস্তিষ্কের স্ক্যান হলো, এদের মস্তিষ্কেরও গুণগত গাঠনিক পার্থক্য দেখা গেল। ফলে আজকের যে বিষয়টা, যে ছোটবেলায় যদি বাচ্চাটা ঠিক মতোভাবে ভালোবাসা থেকে না পেয়ে বড় হয়, তাহলে প্রাপ্তবয়স্ক জীবনে কি হয়, এবং এখন এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে ইদানিংকাল, এবং এই গবেষণালব্ধ উপাত্ত বলছে প্রথমে তো সে আত্মবিশ্বাসহীনতায় ভুগবে, হীনমন্যতা থাকবে। শুধু সেটা না, এই বাচ্চাগুলো যখন প্রাপ্তবয়স্ক জীবনে যাবে তারা আক্রমণাত্মক হয়ে যাবে হুট করে। শুধু সেই সাথে সাথে তারা নিজেদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করবে, এবং এদের এই যে সমাজ বিরোধী ব্যক্তিত্বের ব্যাধি, আত্মহত্যার প্রবণতা, এই জায়গাগুলো বাড়বে। আপনারা জানেন যে প্রতি 5 সেকেন্ডে পৃথিবীতে এখন একজন মানুষ আত্মহত্যা করছে। আমরা খুব এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি যখন আমাদের অতীত থেকে হঠাৎ করে আমরা খুব বিশ্বায়নের যুগে ঢুকছি, বদলে যাচ্ছে ভালোবাসার ব্যাকরণ। কিন্তু মানুষের যে মনোজাগতিক চাহিদা, সেই জায়গাগুলোতে ভালোবাসাটা খুবই জরুরি। এবং এখন যেহেতু বাবা মা দুজনই কাজ করছেন, যৌথ পরিবার ভেঙে আমরা একক পরিবারে ঢুকছি, এই জায়গাগুলো নিয়ে সচেতন হওয়াটা খুবই জরুরি। আমি বেশি সময় নিয়ে ফেললাম। আজকে আমাদের অতিথিদের সাথে আগে পরিচয় করিয়ে দেই। আমাদের যেই অতিথিরা এসেছেন আপনারা তাদেরকে চিনেন, তারা বারবার এসছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আলিয়া ফেরদৌস আজাদ। উনি সিনিয়র কাউন্সিলর এভার কেয়ার হসপিটাল। কেমন আছেন? ভালো আছি আপা, আপনি ভালো আছেন? ভালো আছি, ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে হামিদ, সাইকোথেরাপিস্ট, মনোবিকাশে আছে। কেমন আছো হামিদ? ভালো আছি। আচ্ছা, তাহলে আমরা একটু আজকের অতিথিদের কাছে শুনি। আপনি সিনিয়র, যদি একটু বলেন আজকের বিষয়টা সম্পর্কে। আপা, আপনি এত সুন্দর করে বলেছেন, এবং রোমানিয়ার যে গল্পটা আপনি উল্লেখ করলেন, খুব সুন্দর ভাবে এটা উপস্থাপন অলরেডি হয়ে গেছে যে ছোটবেলায় যে সময়টা আসলে ভালোবাসা পাওয়া দরকার, সেই সময়টা ভালোবাসা না পেলে এটার প্রভাবটা পরবর্তী লাইফে কিভাবে পড়তে পারে, এবং শুধু যে তার লাইফে পড়ছে তা নয়, সেটার প্রভাব পুরো সমাজটাকেই হয়তো বা ক্ষতিগ্রস্ত করছে। যেমন ছোটবেলায় একটা বাচ্চা যখন বড় হচ্ছে, বিভিন্ন বয়সে তার যে পরিবর্তনগুলো হয় বিভিন্ন স্টেজগুলোতে, সেই পরিবর্তনের সময় তার এক এক রকম মনোজাগতিক একটা চাহিদা থাকে।
যে কোনো সময় সে হয়তো নিরাপত্তা খুঁজছে, কোনো সময় সে হয়তো বা তার একটা আইডেন্টিটি খুঁজে বেড়াচ্ছে। এই যে চেঞ্জেসের টাইমগুলো, সেই সময় একমাত্র যদি কাছের মানুষ, তার মা বাবা, তার কাছের আত্মীয়, এরা যদি সেই চাহিদাগুলো, আদর, ভালোবাসা এবং ভরসার জায়গা, টাচ, এগুলো তো ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলো যদি পূরণ করে, তাহলেই সেই মনোজাগতিক যে জায়গাটা সেটা খুব সুন্দরভাবে গঠন হবে। কিন্তু আনফর্চুনেটলি যদি সেই রোমানিয়ার গল্পের মতোই কারো লাইফ হয়, যে সে পাচ্ছে না, সেটা যে এরকমই হতে হবে কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে হয়তো একটা লট অফ বাচ্চা এরকম পাচ্ছে না, সেটা আলাদা একটা ঘটনা। কিন্তু বাসার ভেতরেও তো এরকমটা হয়, তাই না? যে আপনি খুব সুন্দর করে যেটা উল্লেখ করলেন আপা, যে বাবা মা দুজনই জব করছেন, যৌথ ফ্যামিলি নাই, হয়তো কাজের লোকের কাছেই, হেল্পার যারা আছেন তাদের কাছেই মানুষ হচ্ছে, এবং এটা এখন বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। যেমন কিছুদিন না বেশ কিছুদিন আগেও ক্যামেরা যেমন দেখা গেছে যেমন ভাবে মারছে, যেটা অমানবিক। মা তার অফিস থেকে দেখছেন, তো মা যে সেখানে হেল্প সিক করবেন, সেই জায়গাটাতেও তো একটা সময়ের ব্যাপার আছে, তাকে তো অফিস থেকে বেরোতে হবে, আসতে হবে, তাই না? তো এই জায়গাগুলোতে যখন একটা ঘাটতি তৈরি হচ্ছে, যেমন আমরা যদি অনেক আগের কথা দেখি, মা বকেছে, দাদি হয়তো কোলে টেনে নিয়েছে, হয়তো বা বাবা রাগ করেছে, দাদা একটা চকলেট দিয়েছে। এই যে একটা ভালোবাসার প্রলেপ বা পূরণ করে দেয়া, ভারসাম্যর জায়গাটা, হ্যাঁ, সুন্দর একটা ভাষা আপনি বললেন, ভারসাম্য। এই ব্যালেন্সের জায়গাটা যখন থাকে, তখন এটা তো সুন্দর একটা কিছু আমরা পাবো, উপহার পাবো, তাই না? কতটা পূরণ হচ্ছে, কেন তো শিশু, ও তো অনেক কিছু বলতে পারছে না, ওকে দেখে আমরা বুঝতে পারছি না হয়তো ও কি চায়, কিন্তু আমাদের মনের সেই ভালোবাসাটা দিয়ে আমরা ওকে বড় করছি। এখন এখানে কিছু ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়ও তো আছে, সবসময় আমরা তাকে পারছি না, ওটাও মেনে নেওয়ার বিষয় আছে। যে সে একটা সময় হয়তো আমি একটা স্টোরি বলছি, আরেকটা সময় হয়তো স্টোরি আমি বললাম না, আমি হয়তো ব্যস্ত আছি, ক্লান্ত আছি, সেটা থেকে যে একদম নেগেটিভ হয়ে গেল তা কিন্তু নয়, কারণ সেখান থেকে সে হয়তো কিছু অবস্টেকল যে পৃথিবীতে আছে সেটারও কিছু একটা মেসেজ কিন্তু পায়, তাই না? এবং এই যে না শোনার অভ্যাসটাও কিন্তু ছোটবেলা থেকে তৈরি হওয়াটা খুব জরুরি, না হলে তো নিতে পারছে না। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটায় ব্যালেন্সটা যদি এরকম হয় যে তাকে আমি 5টা ভালো করছি, তো 2টো হয়তো বা একটা বাস্তবতা দেখাচ্ছি, ব্যালেন্সটা এরকম হলে সে যেমন সুন্দর করে তার একটা গঠন তৈরি হচ্ছে। বাট আনফর্চুনেটলি সেটা যদি না হয়, অবশ্যই পরবর্তীতে সেটা তার বিহেভিয়ারাল ইস্যুস তো হবেই, যেমন আচরণগত যে সমস্যাগুলো আছে, আমরা বিভিন্নভাবে বলি না, এডিএইচডি বা এই জাতীয় কথাগুলো বলি, দেখা যায় এটা তো শুধু ছোটবেলার বিহেভিয়ার না, যখন সে মায়ের গর্ভে থাকছে, মাও যদি স্ট্রেসে থাকে, অতিরিক্ত টেনশনে আছে, অনেক বেশি হয়তোবা তার ডিপ্রেশন বা বিষণ্ণতা ছিল, সেটারও তো একটা প্রভাব পড়ে যায়, তাই না? পরবর্তীতে সেটা তো আপনার শুধু যে মনোজাগতিক তা নয়, মনোজাগতিকের সাথে তো শারীরিক যে একটা পরিবর্তন, বিভিন্ন রোগের সাথে কানেকশন, সেটা তো খুব স্বাভাবিক আমরা দেখি। বিশেষ করে আপনার যেমন গ্যাস্ট্রোলিভারের যে প্রবলেম, অনেক কিছু আছে যেটা আপনার স্ট্রেস থেকে ট্রিগার করে, মনোদৈহিক সমস্যা যেটাকে বলি। তো এটার সাথে আপনি তো অলরেডি আপা উল্লেখ করলেনই যে এটার সাথে অবশ্যই সে বড় হলে আক্রমণাত্মক হতে পারে, ড্রাগসে চলে যেতে পারে, যেহেতু ডিপ্রেশন, অ্যাংজাইটির বিষয়টা তো আছেই। এই জায়গাগুলো অবশ্যই সমাজের উপর একটা বিশাল প্রভাব ফেলবে এবং সেটাতে ক্ষতিগ্রস্ত তো আমরা সবাই। হ্যাঁ, আমাদের বাচ্চাদের কিছু হলে আমরাই ক্ষতিগ্রস্ত। একটা ফোন আছে, আমি ফোন শেষ করে আসছি তোমার কাছে। হ্যালো 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 জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। বলেন। আমার বিষয়টা আসলে আমি শর্টকাটে বলার চেষ্টা করব। জি। এখন যে কথাটা দিয়ে শুরু করব সেটা আসলে পুরাটা আমি না ভেঙে বলি। আমার ছোটবেলাটা যখন আমার বাবা মার সাথে কাটানোর কথা, সেই সময়টা আসলে আমার বাবা মাকে ছাড়াই আমি বড় হয়েছি বলতে গেলে। প্রায় 5-6টা বছর যখন আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই সময়টা আমার বাবার কাছ থেকে দূরে, মার কাছ থেকে দূরে, যে কারণেই হোক এটা এখন না বলাটাই ভালো, কারণ অনেক পরিচিত মানুষরা হয়তো দেখছে আমার এই কথাগুলো কারোর সাথে শেয়ার করার জন্য না। তো যাই হোক, তারপরে আমার
অল্প বয়সে বিয়ে হইলো আমার হাজবেন্ডের সাথে, ওর সাথে রিলেশন করে বিয়ে হয়েছে। তখন আমার বাবা মার সাথে আমার আর কি আমি বিচ্ছিন্ন ভাবেই ছিলাম, আমার চাচা আমাকে বড় করছে। তো আমার হাজবেন্ডের সাথে পরিচয় হইলো, রিলেশন করে আমরা বিয়ে করলাম। বিয়েটাও আর কি আমাদের জানতাম না যে আমাদের বিয়ে হবে, কাকতালীয় ভাবে হঠাৎ করে আমরা দেখা করতে গেছি, দেরি হয়ে যাওয়াতে সেদিন আমাদের বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হওয়ার পরে আমাদের ফ্যামিলি থেকে মেনে নেয় নাই, প্রায় মনে হয় 4-5 বছর পরে আমাদেরকে মেনে নিচ্ছে। তো বিয়ের পর থেকে যেটা হয়েছে, আমার হাজবেন্ডের সাথে আমার শারীরিক ভাবে মানসিক ভাবে উভয় দিক থেকে আমাদের অনেক দূরত্বে কাটছে। আমার হাজবেন্ড দেখা গেছে যে পুলিশে চাকরি করে, আমি বলি এই কথাটা, সে পুলিশে চাকরি করে। আপনারা হয়তো বা জানেন যে পুলিশে চাকরি করলে ওদের এক্সট্রা কিছু ইনকাম থাকে, ভালো ভালো কোনো জায়গায় তাদের বদলি সূত্রে আর কি। তো সেইভাবে আমার হাজবেন্ডের মোটামুটি ভালো ইনকাম যখন থাকতো, আমার হাজবেন্ড আমাকে সেভাবে খরচটা বহন করতো না। এবং আমি দেখতাম যে সে অনেক টাকা ইনকাম করতেছে, বা ওর সাথেও যারা আছে ওরাও আমাকে বলতো ওর এক্সট্রা ইনকাম গুলা, কিন্তু সেটা আমার কাছে আসতো না বা আমি জানতাম না। যখন সে ওই ইনকাম গুলার থেকে বের হয়ে আসতো, তখন সে মানসিক ভাবে আমাকে টর্চার করতো, আমার দ্বারাই নাকি সবকিছু শেষ হয়ে গেছে, এরকম ভাবে একটা টর্চারের মধ্যে থাকতাম। আর বদলি সুবাদে আমাদের মোটামুটি কয়েক জায়গায় যাওয়া হচ্ছে। আমার সাথে যাদেরই পরিচয় থাকতো, কোনো মেয়েদের সাথে ভালো সম্পর্ক, আমার হাজবেন্ড তাদের সাথে পরকীয়ায় লিপ্ত থাকতো। এখন শুধুমাত্র আমি আর কি এমন হয় না যে আমি ওকে বিছানায় দেখছি, এটা হয় নাই চোখে, কিন্তু অনেক ভাবে ওর মোবাইলে ভিডিও, ওর মোবাইলে SMS, এবং মানুষের কাছ থেকে, তারপরে ও যখন থানায় ছিল, থানার অনেক দারোগারা ওসি সাহেবের কাছে অনেক ভাবে কমপ্লেন করতো ওর সাথে যে মেয়েদের সম্পর্ক থাকতো। তো যাই হোক, এইভাবেই মেনে নিচ্ছি। আমার ছেলেটার মুখের দিকে তাকায়, ছেলেটাকে শুধু বলতাম যে তুমি একটা সময় বড় হও, তুমি পড়াশোনা করে ভালোভাবে একটা প্রতিষ্ঠিত মানুষ হও, তুমি আমাকে নিয়ে সরে যেতে পারবা। যদি আমার ওইরকম ইনকাম থাকতো, অনেক আগে আমি সেপারেশনে চলে যেতাম। শুধু ছেলেটার মুখের দিকে তাকায় এই সংসারটা আমি টিকাইছিলাম আর কি। তো আমার ছেলেটার 12 বছরের মাথায় আমার মেয়ে কনসেপ্ট করছে। মেয়েটার এখন বর্তমানে 4 বছর বয়স হবে 20 তারিখে। তো এই অবস্থায় মেনে গেছি। আজকে এই সম্পর্ক, কালকে ওই সম্পর্ক আমার হাজবেন্ডের, এবং বাসায় ঠিক মতো খরচ বহন করে না। তো এরকম করতে করতে আমি যখন মানসিক ভাবে একটা ডিপ্রেশনে ছিলাম, এবং আমার পরিবারের সাথে যখন আমার যোগাযোগ হয়েছে, মানে আমার বাবার সাথে মার সাথে যোগাযোগ থাকলেও মনে হয়েছে আমার কেউ নেই, সবাই আছে কিন্তু কেউ নাই। আমার ওইভাবে তারা যে একটা পরিবারের লোকজন হিসেবে যেভাবে আমার প্রতি তাদের দায়িত্ব পালন করার কথা, সেইভাবে তারা কখনো দায়িত্ব পালন করতো না। এদিকে আমার হাজবেন্ডও আমাকে সময় দিত না, আমার পরিবার থেকেও আমি কোনো রকম সাপোর্ট পাইতাম না। একটা ফোনে যোগাযোগ নাই, বা ওদের সাথে আমার যাওয়া আসা নাই, এরকম ভাবে ছিল। তা আমার আম্মা মারা গেছে 3 বছর হইলো, আমার আম্মা থাকতে যা টুকটাক আর কি যোগাযোগটা হইতো। তো এর মধ্যে আমার বই মেলা একজনের সাথে পরিচয় হয়েছে প্রায় 4-5 বছর আগে। তো উনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, বলতে উনি আমার শুভাকাঙ্ক্ষী, উনি আমাকে অনেক দিক থেকে সাপোর্ট দিতেন, এবং উনিও জানতো আমার হাজবেন্ডের এই বিষয়গুলো। উনিও আমাকে অনেক রকম প্রশ্ন করতো যে আসলে কি আমার জন্য দূরত্ব নাকি আমার হাজবেন্ডের জন্য দূরত্ব, এবং বন্ধুর মতো উনি আমার পাশে ছিল। আমার যখন যেটা দরকার উনি আমাকে সহযোগিতা করতো, টাকা দিয়ে হইলেও সহযোগিতা করতো, আমি আমার মতন করে ওনাকে ভেঙে ভেঙে টাকাটা পরিশোধ করতাম। এবং আমার চোখে একটা প্রবলেম ছিল, চোখের অপারেশনটা আমার হাজবেন্ড করায় নাই, ওই ভদ্রলোক আমার চোখের অপারেশনটা করাইছে। আমার বাবার সামর্থ্য আছে, ভাই বোনের সামর্থ্য আছে, কেউ কিন্তু আমাকে হেল্প করে নাই। তখন বাধ্য হয়ে ওই লোক যখন আমাকে হেল্প করছে, ওনার টাকাটা নিয়ে আমি চোখের অপারেশন করছি, ভেঙে ভেঙে ওনাকে পরিশোধ করতাম। তো আমার হাজবেন্ড জানতো আমি একজনের কাছ থেকে টাকা ধার করছি, ওই টাকাগুলো পরিশোধ করতো না। তো আমার ছেলে আবার সব জানতো। আমি যে ওনার সাথে কথা বলতাম, লাউড স্পিকারে কথা বলতাম, যে আমার ছেলের ভিতরে যেন কখনো কোনো প্রশ্ন না থাকে যে আমার মার কি কোনো খারাপ সম্পর্ক কিনা। কিন্তু যার সাথে কথা বলতাম ওই লোক কিন্তু জানতো না যে আমার ছেলে শুনতেছে। আমি আমার ছেলের কাছে ক্লিয়ার থাকতাম, কারণ আমার হাজবেন্ড কথায় কথা আমাকে থ্রেট দিত যে তোকে তোর ছেলেকে দিয়ে শিক্ষা দিব, তোর ছেলেই তোকে শিক্ষা দিবে। বাসায় আমাকে এরকম ভাবে টর্চার করতো। এবং আমার হাজবেন্ডের সাথে আমার দেখা যায় তো শারীরিক সম্পর্কটা অনেক দূরত্ব, 1 বছর 1.5 বছর 8 মাস এরকম করে আমার সাথে সে আসতো। অথচ সে আলাদা করে যৌন ডাক্তার দেখাইতো, আমি প্রেসক্রিপশন পাইছি। তারপরে সে অনলাইনে অর্ডার দিয়ে ওষুধ আনতো, 8,000-9,000 টাকা দিয়ে ওষুধ আনতো। এইগুলাও কিন্তু আমি আমার ছেলে যখন যেহেতু ক্লাস 10-এ পড়ে, ওকে কিন্তু আমি এগুলো দেখাইতাম। কারণ আমার হাজবেন্ড যেহেতু বলতো ছেলেকে দিয়ে আমাকে শিক্ষা দিবে বা আমাকে একটা কিছু করবে, এর জন্য আমি যে ওই ভদ্রলোকের সাথে কথা বলতাম সেটাও ছেলেকে সামনে রেখে লাউড স্পিকারে কথা বলতাম। তো আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, ও ইদানিং দেখতেছে আমাদের কারণে কিনা জানি না, ও পড়াশোনা একটু অমনোযোগী হয়ে গেছে। পড়াশোনার জন্য আমি আমার ছেলেকে শাসন করতাম, এবং কিছুদিন আগে 4-5 মাস আগে আমার ছেলে খুব বেয়াদবি করতেছিল আমার সাথে, আমি ওর গায়ে হাত দিচ্ছি।
গায়ে হাত তোলার পর আমার ছেলে আমার সাথে খুব বাজে আচরণ করছে। ওর বাবা যেভাবে বলতো ওর বাবার টাকা পয়সা আমি ধ্বংস করছি, ঠিক সেইভাবেই ছেলে আমাকে এই কথাগুলা বলতো। তো বলার পরে ছেলের সাথে আমি কয়েকদিন রাগ হয়েছি, কথা বলি নাই। তো ওর বাবা আবার বদলি হয়ে কক্সবাজার গেছিল রোজার লাস্টের দিকে। ওর বাবা আসলেও আমার ছেলে আমার সাথে বেয়াদবি করছে। ওর বাবার সামনে আমার ছেলেকে আমি সেদিনও শাসন করছি। এখন 2 দিন করা শাসন করাতে আমার ছেলে তার বাবাকে বলে দিচ্ছে আমি যার সাথে কথা বলতাম, ওই লোকের কথা আমার হাজবেন্ডকে বলে দিচ্ছে। আর আমার হাজবেন্ড এমন মানুষ ছিল যে আমি যদি কারোর সাথে কথা বলি সে সেটা স্বাভাবিকভাবে নিত না, সেটাকে সে নোংরা ভাবে উপস্থাপন করতো আমার পরিচিত লোকজনের সাথে। সেই জন্য ওনার অবর্তমানে আমি কথা বলতাম। তো আমার ছেলে যখন বলে দিচ্ছে, বলে দেওয়ার পরে এখন আমার হাজবেন্ড প্ল্যান করছে আমার ছেলের সাথে, আমার ছেলের টিচারের সাথে, যে আমাদেরকে হাতে নাতে ধরে এটা খারাপ ভাবে সে উপস্থাপন করতে চাইছে। কিন্তু ওই ভদ্রলোক কখন আমার বাসায় আসে নাই, কখনই আসতো না। উনি আমার সাথে যদি দেখা হইতো কোনো কাজে বা ফোনে কথা হইতো এই পর্যন্তই। তো আমাদের বাসায় আসতো অন্য একজন ছেলে, আমার থেকে আরো মনে হয় 15-16 বছরের ছোট হবে। আমার বোনের হাজবেন্ডের অফিসে চাকরি করে। আমি আবার নতুন একটা বুটিক শপের ব্যবসা করতেছিলাম। তো আমার ছেলেকে নিয়ে যখন আমি মার্কেটে যেতাম কাপড় চোপড় আনতে, ওই ছেলেটা আমাদের সাথে যাইতো, কারণ অনেক কাপড় চোপড় আনতে হইতো একসাথে, তখন ওই ছেলেটাকে আমি নিয়ে যাইতাম। তো আমার ছেলে একদিন বলতেছে যে আমার যে ইদানিং যে রাসেল ভাইপার সাপের একটা উপদ্রব হচ্ছিল, আমি আবার সাপ ভয় পাই। আমার বারান্দায় অনেকগুলা গাছ ছিল, আমি আমার ছেলেকে বলছি নিচে দারোয়ানকে বলবা একজন লোক দিতে, আমি গাছগুলা বারান্দায় ছাদে উঠাই ফেলবো। তো আমার ছেলে তখন বলতেছে মামুনি তুমি ওই আঙ্কেলকে আনো, যে ছেলেটার কথা বলা আমার থেকে অনেক জুনিয়র, তাকে আনো। তো আমি বলছি না বাবা ওকে আমি আনবো না, ওই ছেলেটা রাগ উঠলে আমার সাথে খুব বেয়াদবি করতো, সেই জন্য ওই ছেলেটাকে আমি অ্যাভয়েড করতেছি। তো ওদের যে ভিতরে পরিকল্পনা এটা তো আমি জানি না। তো আমার হাজবেন্ড আমার ছেলেকে দিয়ে শিখায় রাখছে ওই ছেলেকে আমার বাসায় আনবে, এনে হাতে নাতে ধরে আমাকে একটা অপবাদ দিবে। এটা পরে আমি বুঝতে পারছি। তো হঠাৎ করে ওই ছেলেটা আসছে বাসায়, আমাদের বাসায় আসার পরে ওই ছেলেটার সাথে আমার এমনি কথা কাটাকাটি হইতো আগেও, সেই দিনও কথা কাটাকাটি হইলে আমি বলছি তুই ঘর থেকে বের হয়ে যা। ওই ছেলেটা বের হয়ে যাবে, আমার ছেলে যেতে দিচ্ছে না, ওকে আটকাচ্ছে। আমি তো আর বুঝি না কেন আটকাচ্ছে। ওই ছেলেটাকে আর যেতে দেয় নাই। মুহূর্তের মধ্যে আমার হাজবেন্ড চলে আসছে কক্সবাজার থেকে, ওরা প্লেন ছিল, বিমানে করে আমার হাজবেন্ড চলে আসছে। আমার হাজবেন্ড এসে দেখছে আমি আমার বাচ্চাকে কুলে নিয়ে বসা, মোবাইল আমার হাতে, বাচ্চা আমার মোবাইল দেখছে, আর ছেলেটা অন্য একটা কর্নার, অনেকটা দূরত্বে কর্নারে বসে আছে, ওই ছেলের হাতেও ফোন। আমার হাজবেন্ড বাসায় ঢুকে ওই ছেলেকে মায়, আমাকে মায়, ওই ছেলের হাতে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলছে। বেঁধে আমাকে বলতেছে এই ছেলের সাথে তোর অবৈধ সম্পর্ক, তুই ওর নামে মামলা করবি, ধর্ষণ মামলা। তখন আমি বলতেছি না, যেটা সত্য না সেই মামলা তো আমি দিতে পারবো না, আমার দ্বারা একটা মানুষের ক্ষতি হবে, এটা আমি কখনোই চাই না। তো আমি আমার ছেলেকে পায়ে ধরছি, আমার হাজবেন্ডকে পায়ে ধরতেছি। আমার হাজবেন্ডের পায়ে যদি আমি 1 বার ধরি 10 বার ধরছি আমার ছেলের পায়ে, যে বাবা তুমি আমার সংসারটা নষ্ট করো না, তুমি তো এখন বুঝতেছো না, আজকে থেকে 5 বছর পরে যখন বুঝবা তখন দেখবা সব শেষ হয়ে গেছে, তুমি কি এই পরিকল্পনা করে উনাকে আনছো? তা আমার ছেলে বলতেছে হ্যাঁ এটা তো আব্বুর সাথে আমাদের পরিকল্পনা, এছাড়া তো তোমাকে আমরা কোনোভাবে আটকাইতে পারবো না, এইভাবে ছেলে বলতেছে। তো আগের দিন রাতে ওই ছেলেকে আটকাইছে, পরের দিন রাত পর্যন্ত ওই ছেলে আমার বাসায়, এবং আমার ছেলের যে টিচার সেই টিচারকেও আমার হাজবেন্ড যেতে দেয় নাই, টিচারকে সাক্ষী হিসাবে রাখছে। এদিকে আমার যে বড় ভাই, আমার বড় ভাইকে আমার হাজবেন্ড ফোনে শোনাইছে যে আমার সাথে ওই ছেলের অবৈধ সম্পর্ক, ওই ছেলেকে হাতে নাতে ধরছে। আমার বড় ভাই বিশ্বাস করছে, এবং আমার হাজবেন্ড এমন সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে, কেউ স্বাভাবিকভাবে দেখলে বিশ্বাস করবে না যে সে মিথ্যা কথা বলতেছে। তো আমার চাচা ছিল, আমার চাচার তো ভাই, চাচাকে পরের দিন বিকালবেলা আমার হাজবেন্ড বাসায় আনছে। আমার চাচা আবার চিনতো ওই ছেলেকে, আমার চাচার মেয়ের হাজবেন্ডের অফিসে চাকরি করতো। তো আমার চাচা আসার পরেও আমি বলছি চাচা আমি মামলা করতে পারবো না, আর যেটা সত্য না, ওটা গরিবের ছেলে, আমার দ্বারা একটা ক্ষতি হবে বা আপনাদের দ্বারা ক্ষতি হবে, এই অপবাদটা দিয়ে ছেলেটাকে ক্ষতি করেন না। পরে আমার হাজবেন্ড বলতেছে হয় তুমি মামলা দিবা, না হলে তুমি লিখিত কাগজে সিগনেচার দিবা। আমি বলছি ঠিক আছে, তুমি যেটার মধ্যে সিগনেচার দিতে বলবো আমি সিগনেচার দিব, কিন্তু আমি মামলায় যাব না। ওই ছেলেকে ওই অবস্থায় বাধা। পরে আমি একটু আপনাকে আটকাবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটু বিরতিটা নিচ্ছি, নিয়ে আমরা আবার ফিরে আসছি, ফিরে এসে আপনার সাথেই কথা বলবো। আপনি একটু সাথে থাকেন, আমাদের ছোট্ট একটা বিরতি থাকবে, ঠিক আছে? আমরা বিরতির পরে আমাদের অতিথিরাও শুনছেন, আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, এই কথাগুলো আমরা ফিরে এসে আবার আলোচনা করব এবং শুনবো। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে এলাম সেনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ছিল যারা শৈশবে ভালোবাসা থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে বড় হন, তাদের বড় হওয়ার পর নিজের সম্পর্কে কি ধারণা করেন।
আমরা একজন দর্শকের সাথে কথা বলছিলাম, তিনি এখনো লাইনে আছেন। হ্যালো। জি আপা, জি জি, আমি সরি, আমার কথাটা অল্পতে আমি বলতে পারছি না, হয়তো আপনাদেরকে বিরক্ত করে ফেলছি দীর্ঘ কথা। জি আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি। আপনি যদি একটু প্রশ্নটা করতেন যে আমাদের প্রশ্নটা আমি করতে, আমার আসলে লাস্টে না বললে প্রশ্নটা করলে আপনারা বুঝবেন না হয়তো বা। তো আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি যখন মামলায় গেলাম না, তো আমি তো আমার ছেলেকে বারবার পায়ে ধরছি, আমার হাজবেন্ডকে ধরছি। তো একটা পর্যায়ে আমার হাজবেন্ড স্ট্যাম্প নিয়ে এসে স্ট্যাম্পের মধ্যে কিছু লিখিত ছিল, আমাকে বলতেছে এখানে সিগনেচার করতে হবে। কি লিখিত তো ছিল? আমি প্রথম লিখাটা পড়ি নাই, না পড়ে আমি সিগনেচার করে দিচ্ছি। আমি ভাবছি আমি সিগনেচার করলে হয়তো মামলায় যেতে হবে না। মানে মূল বিষয়ে তাড়াতাড়ি চলে আসেন। পরে এখানে লেখা ছিল যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক এবং আমাদেরকে অপ্রীতিকর অবস্থায় হাতে নাতে ধরতে পারছে আমার হাজবেন্ড, সবকিছু জেনে আমাকে ক্ষমা করে সে ছেলেকে ছেড়ে দিচ্ছে, ওইটা লেখা ছিল ওইখানে। তো আমি আমার চাচাকে বললাম, চাচা এটা তো মিথ্যা কথা, আমি তো এখানে সিগনেচার যে করে ফেললাম, এটা তো সত্য না। তো আমার চাচা বলতেছে তুমি যদি এখানে সিগনেচার না করো তাহলে তোমার মামলায় যেতে হবে, তুমি এখন বাধ্য সিগনেচার করতে। তারপরে আমি সিগনেচার করে দিচ্ছি, ওই ছেলেকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে আমার চাচাও চলে যাওয়ার সময় বলতেছে তোমার যদি কনফিউশন থাকে, আমি বলছি যে চাচা এখন এই কাগজটা নিয়ে তো আমাকে সে নানা রকম কথা শোনাবে আমার হাজবেন্ড। তো আমার চাচা আমার হাজবেন্ডের কাছে কাগজটা নিয়ে চলে গেছে ওনার বাসায়। আমার চাচা চলে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাকে লাগেজ বের করে দিয়ে বলছে কাপড় চোপড় গুছাও, তুমি বাড়িতে যাবা, বাবার সাথে কিছুদিন থেকে আসবা, তোমারও মন এখন ভালো না, তোমার ছেলেরও মন মানসিকতা ভালো না, 10-12 দিন থেকে তুমি চলে আসবা। তো ভালো কথা। আমি যখন ব্যাগ গুছাচ্ছি আমার হাজবেন্ড আমার সামনে দাঁড়ানো, ওর সামনে আমি কাপড় চোপড় নিয়ে টুকটাক। আমরা একটু সংক্ষেপ করে ফেলি। জি, আমরা মূল প্রশ্নটাতে চলে আসি। আমার হাজবেন্ড বাড়িতে রেখে চলে যেয়ে, আমার একটা কিন্ডারগার্টেন ছিল, চলে যেয়ে ঢাকা স্কুলে সবার কাছে বলছে আমি পাগল হয়ে গেছি, আমি হসপিটালে ভর্তি, আমার চিকিৎসা চলতেছে, সেই কারণে সে স্কুল বিক্রি করে দিয়ে দিচ্ছে। আমাকে রেখে স্কুল বিক্রি করে বাসায় আলমারি ভাঙছে, আমার গয়না ছিল, নগদ টাকা ছিল, সেগুলো আমার হাজবেন্ড সরাই ফেলছে। তারপরে অন্য একটা মেয়ের সাথে আমার ভালো রিলেশন ছিল, ওই মেয়েকে সে নোংরা প্রস্তাব দিচ্ছে। ওই মেয়েকে বলছে যে আমাকে সময় দিবেন, যখন যেভাবে যাবো ওইভাবেই সময় দিবেন, আমি যেখানে রাখবো ওইভাবে আসবেন। তো ওই মেয়ে আমাকে সবকিছু জানাই দিচ্ছে, কল রেকর্ডটা আমার কাছে আমি রাখছি। তো আমাকে বাড়িতে রেখে আমার হাজবেন্ড একটা কথা বারবার বলছে, বাবা কিছু জানে না, বাবার বয়স হয়েছে, বাবা যদি জানে সে স্ট্রোক করতে পারে, বাবা যেন জানে তুমি শুধু দাঁড়াইতেই গেছে। আমি বাবা মানে কি আপনার বাবার কথা আমার বলছেন? বাবা, জি জি, আমার বাবা একা বাড়িতে থাকে, আমার বাবার কাছে রেখে গেছে এবং সে বারবারই ফোনে আমাকে বলছে আমি যেন আমার আব্বাকে না জানাই। তো আমি আমার আব্বাকে জানাই নাই। তো কিছুদিন পরে আমার কানে শুধু খবর আসতেছিল, আমার হাজবেন্ড আমাকে পাঠায় দিয়ে আমার এলাকার মধ্যে সবার কাছে আমার যে পরিচিত বাসাগুলা ছিল ওইখানে যে আমার সম্বন্ধে নোংরা নোংরা কথাগুলা বলতেছে। তো এইগুলা যখন আমি নিতে পারছিলাম না, আমি হঠাৎ করে মনে হয় অজ্ঞান হয়ে গেছি। আমার চাচি ওরা সবাই মাথায় টাথায় পানি টানি ঢালতেছিল। একটা সময় আমার সেন্স আসলে আমার বাবা যা বলতেছিল, আমার বাবার কথাই শুনলাম, সব আমার বাবা জানে। এর মাঝখানে আমার ছেলেকে বাড়িতে পাঠায়, আমার ছেলেকে দিয়ে আমার বাবার কাছে আমার সম্বন্ধে ইনফরমেশন গুলা, নোংরা নোংরা কথাগুলা বলতে। তো আমার বাবা জানার পরে আমার বাবা আর কি আমাকে দোষারোপ, আমি খারাপ, আমার জন্য মানিজ্য থাকে না, আমার বাবার থাকে না, ভাইয়ের থাকে না। আমরা একটু মূল প্রশ্নটাতে চলে আসি, মনে হয় ঘটনাটা সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে রেখে দিয়ে ফোনে একটাই থ্রেট দিচ্ছে আমাকে, যে আমাকে নিয়ে গিয়ে বলছে যে তুই মূল কথা তুই পাগল হয়ে গেছিস, তোর মাথায় কোনো স্মৃতিশক্তি নাই, আর তোকে আমি দেখ না আমি নিয়ে আসি, নিয়ে এসে তোরে যে আমি কি করব, তোর চামড়া ছিঁড়ে ফেলবো, তোরে যে কি করবো তুই ভাবতে পারছিস না। তো এইগুলা বললে তো আমি ভয় পাচ্ছি আমার হাজবেন্ডের কাছে আমি কিভাবে যাব। তো আমার হাজবেন্ড যে আগস্টে 2 তারিখে আসছে আমাকে নেওয়ার জন্য। আসার পরে আমার বাবাকে বলতেছে, আমি একটা কথাই বলছি যে আমি মিথ্যাবাদীর সাথে সংসার করতে পারবো না। এক রফিকের জন্য যদি আমাদের আমরা নামগুলো না বলি, আমাদের একটু আমাদের প্রশ্নটা কি আপনারা আমি বলছি যে ওর জন্য যদি আমাদেরকে আপনার প্রশ্নটা একটু বলুন। আমি তখন তার সাথে যাই না, আমরা আমাকে একবারই সাথে আমি যাই না, শুধু প্রশ্নটা একটু বলুন, তারপরে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অতিথিদের আমরা সেটাও শুনবো। আমি তার সাথে না যাওয়াতে এরপরে থেকে যে প্রায় মনে হয় 2 মাস হয়ে গেছে আমার হাজবেন্ড কোনো খরচ দেয় না এবং 2 মাসের মধ্যে আমাকে কোনো ফোনেও যোগাযোগ করে না। আমরা প্রশ্নটা জানতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি যে ও যে আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, তারপর আমার ফোনটাও সে রেখে দিয়েছিল, আমার টাচ ফোন, এবং সে বাড়িতে রেখে একটা বাটন ফোন আমাকে দিয়ে গেছিল, সেই বাটন ফোনটা যাওয়ার সময় লুকায় নিয়ে গেছে। এখন তার সাথে আমার কোনো যোগাযোগের মাধ্যমও নাই, সেও কোনো যোগাযোগ করে না। আমার চাচাতো ভাই বোন চাচা যারা কাউকে সে কল দেয় না। এখন আমার মেয়েরও খরচ দিচ্ছে না, আমাকেও সে খোঁজ খবর নিচ্ছে না। এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার ফ্যামিলি বলতে আর কি আমার শুধু এক চাচা, আমার চাচাতো ভাইরা শুধু যা আমার সাথে আছে, ওরা কথা বলে। আমার
ভাই, আমার আপন বোন, আমার যারা আত্মীয় স্বজন সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমার জন্য ওদের মানিজ্যত নাই। এখন আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড আমার খোঁজ খবর নিচ্ছে না, আমার মেয়ের খরচ দিচ্ছে না, আমার খরচ দিচ্ছে না, আমি এইভাবে কতদিন থাকতে পারি বা আমি কি করতে পারি এই মুহূর্তে? আচ্ছা, আপনার ছেলে কি আপনার হাজবেন্ডের সাথে আছে? জি, আমার ছেলেকে মেসে দিয়ে দিচ্ছে, আমাকে বাড়িতে পাঠায় পরের দিনই ছেলেকে মেসে রেখে দিচ্ছে। আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা শুনলাম, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটা জিনিস একটু বলবেন যে আপনার সাথে একজন ভদ্রলোকের পরিচয় হয়েছিল যিনি আপনাকে টাকা দিয়ে হেল্প করেছেন, এই ঘটনার পর ওনার সাথে আপনার অবস্থানটা কোন দিকে? সেই দিন আবার এই ঘটনার মধ্যে আমার চাচা যখন আমার বাসায় ছিলেন, ওই ভদ্রলোক আমাকে কল দিচ্ছে, আমার ফোনটা ছিল আমার ছেলের হাতে, তো আমার ছেলে সবার সামনে বলতেছে ওই আঙ্কেল কল দিচ্ছে। তো কল দেওয়ার পরে আমার হাজবেন্ড বলছে তুমি কথা বলো। তো আমি কথা বলে বলছি যে আপনি যে টাকা পান, আমার হাজবেন্ডকে বলছি উনি যদি পরিশোধ করে তো করলো, না করলে তার করার কিছু নাই, আর আপনি আমাকে কখনো ফোন দিয়েন না। তো উনি বলছে ঠিক আছে। তখন আমার হাজবেন্ড উনাকে লাউড স্পিকারে আমি শুনতেছি, আমার চাচা শুনতেছে, উনাকে বলতেছে যে উনাকে আমাদের বিল্ডিং এর একজন লোকের সাথে হাতে নাতে খারাপ অবস্থায় দেখছি। তো ওই লোক আবার আমার হাজবেন্ডকে প্রশ্ন করছে আপনি কি হন? বলছে আমি উনার হাজবেন্ড। ওই লোক বলছে আমার তো সন্দেহ আপনি উনার হাজবেন্ড কিনা, কারণ আমি উনাকে খুব ভালো করে চিনি, আপনি যে কথা বলতেছেন এটা আমি কখনো বিশ্বাস করি না। তো আমার হাজবেন্ড তখন ওই লোককে বলছে যে আপনি যে আর কোনো প্রশ্ন আছে আমাদের? আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে ধরেন আপনার লাইফে একটা বিপর্যস্ত অবস্থা এখন, তাই না? এটাতে আপনার মানসিক কি কি অসুবিধা হচ্ছে? মানসিক মানে আমি বহুবার চেষ্টা করতেছি আমি মারা যাব, আমার আর বাঁচতে ইচ্ছা করতেছে না। যতবারই আমি এরকম ভাবি, আমাকে আমার চাচাতো ভাই, চাচি সবাই বলছে তোমার মেয়েটার কথা ভাবতে হবে, কিন্তু সত্যি কথা আমি চাচ্ছি না। যতগুলা দিন যাচ্ছে মনে হচ্ছে আমি মারা যাব, আমি আর বাঁচতেই চাচ্ছি না। মানে আপনার মনে হচ্ছে আপনি মারা যাবেন নাকি আপনি আত্মহত্যার চেষ্টা করছেন? আত্মহত্যার চেষ্টাই করতেছি আমি। আপনি কোনো ডক্টরের শরণাপন্ন হয়েছেন, কোনো কাউন্সিলর অথবা কোনো সাইকিয়াট্রিস্ট? আমাকে তো বাড়ি থেকে বের হওয়া নিষেধ, আমি এখন এমন অবস্থায় আছি যে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, আমার ফোন থাকবে না এরকম আর কি। উনি নজরবন্দি অবস্থায় আছেন? নজরবন্দি না, কিন্তু আমাকে নিষেধ করে গেছে কোনো ফোন থাকবে না এবং বাড়ি থেকেও যেন বের না হই। অনলাইনে অনেকখানে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার সুযোগ আছে, সেটা কি করা সম্ভব হয়েছে? যে আপনি যেমন এখন আমাদেরকে ফোন করছেন সেরকম কোথাও চেষ্টা করেননি? না। ঠিক আছে, আমরা একটা জিনিস একটু জানতে চাইবো, এমনি আপনি পড়াশোনা কতদূর করেছেন বা আপনার নিজস্ব দক্ষতা কি আছে যেটা দিয়ে? আমি আসলে ডিগ্রি পাস করছি, তারপরে আমার একটা কিন্ডারগার্টেন ছিল, এর আগে আমি একটা কিন্ডারগার্টেনে 3.5 বছর চাকরি করেছি, আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে নিয়ে আসছে, তারপরে স্কুলটাও তো বিক্রি করে দিল। আচ্ছা আচ্ছা। তারপর বুটিক শপের একটা কাজ করতেছিলাম, সেটাও সব শেষ করে দিয়েছে। ঠিক আছে, আর নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি অনেকভাবে চেষ্টা, তারপর একটা চ্যানেল ছিল, ইউটিউব চ্যানেল, নিজেকে ব্যস্ত রাখার জন্য সব শেষ করে ফেলছে। জি, আমরা বুঝতে পারছি আপনি একটা বিপর্যস্ত অবস্থার ভেতর দিয়ে যাচ্ছেন। আমরা একটু আলাপ করি, আপনি শুনেন, ঠিক আছে? আপনার হাজবেন্ড কি এই প্রোগ্রামটা দেখছেন? বা আমি বলতে পারবো না, ও আসলে যেহেতু ছেলেও কাছে নেই। আপনার বাবা কি দেখছেন আপনার সাথে? বলতে পারবো না, আমার বাবা এই মুহূর্তে আছেন দূরে, ঢাকার বাইরে আছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু আলাপ করি, অতিথিদের কাছ থেকেও শুনি, ঠিক আছে? আপনি সাথে থাকেন, আপনার প্রতি আমাদের সহানুভূতি থাকলো। ভদ্রমহিলা ছোটবেলায় যেহেতু বাবা মা কাছে ছিলেন না, তো আমরা যেটা ইয়েতে অ্যাটাচমেন্ট থিওরি বা সংযুক্তি তত্ত্বে বলি যে ওনার ভেতরে তো একটা ইনসিকিউর জায়গা আছেই, অনিরাপদ বোধ করা, এবং সম্ভবত এই আজকের বিষয়টার সাথে কিন্তু খুব চমৎকার করে মিলে গেছে যে উনি নিজেকে অ্যাবান্ডেন বা পরিত্যক্ত বোধ করেন, এবং সেই জায়গা থেকে একটু স্বামীর সাথে যে দূরত্বের জায়গা, পারিবারিক বন্ধন আলগার যে জায়গাটা, এবং কোথাও কোথাও বোধহয় ছেলেকেও বলা, এই যে জিনিসগুলা, হামিদ তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো হচ্ছে যে চাইল্ডহুডে যখন একটা প্যারেন্টসের কাছ থেকে মানুষ পর্যাপ্ত নার্সিং পায় না, যত্নগুলো না পায়, তখন কিন্তু যে আজকে আপনি বলেছিলেন যে অনেক ধরনের এইটার একটা সাইড ইফেক্ট যদি আমরা বলি, তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া এরকম তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে যে সে সিকিউরড ফিল করে না, ইনসিকিউরিটি কাজ করে, বন্ডিংটা ক্রিয়েট হয় না, যেহেতু একটা সম্পর্কের যে বন্ধনটা
বিলঙ্গিং, মানে সে যে ওইটাতে আছে ওইটাকে ওন করা, এটা আমার ওনারশিপের মধ্যে একটা আমার যে একটা অংশ, এইটার একটা বড় জায়গা তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইমোশনাল রিলেশনশিপগুলো মেইনটেইন করাটাও ডিফিকাল্ট হয়। হ্যাঁ, কারণ ওনারা পর্যাপ্ত বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন না, মানে কোথায় কোন বাউন্ডারিটা থাকবে। এখন এই সম্পর্কে যে ওনার যে ক্রাইসিসের কথাগুলো বললেন, এখানে দেখেন সিগনিফিকেন্টলি বোঝা যাচ্ছে অনেকগুলো বাউন্ডারি উনি ভায়োলেন্ট করেছেন, মানে ব্রেক করেছেন, উনি এটা মেইনটেইন করতে পারেন নাই। হ্যাঁ, এইটা 2 নম্বর হচ্ছে যে ওই যে মানুষ, আপনি প্রথমেই বলেছেন যে এক ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করেন। হ্যাঁ, সো এই সব কিছু মিলেই ওনার হয়তো চাইল্ডহুডই এটা, উনি এখন হয়তো এটার জন্য উনি দায়ী না, কারণ এটা উনি নিজে করেন নাই, কিন্তু ওনার কঠিন বাস্তবতা ছিল এরকম যে একদম কোর যে পার্সোনালিটি স্ট্রাকচার ডেভেলপ হওয়ার যে সময়টা, যে ব্যক্তিত্ব তৈরির যে সময়টা, শৈশবে, সেই সময়টাতে উনি অনেক ইনসিকিউর, অবহেলার মধ্যে দিয়ে গিয়েছেন। উনি প্রথমেই এটা উল্লেখ করেছেন। এবং সেটার ফলে ওনার যে প্যাটার্নটা ডেভেলপ হয়েছে, ওই প্যাটার্নটার কারণে এবং পারিপার্শ্বিক অবস্থাটাও হয়তো বা এমনই নেগেটিভ পড়েছে যে কারণে ওনারা এখন ভারসাম্য, ওই জিনিসটা ব্যালেন্স করে চলাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে ওনার যেমন যে মানে একটা ডিপ্রেস ফিল করছেন, উনি খুব বিষণ্ণ ফিল করছেন, এবং ওই যে বললেন যে আমার আর বেঁচে থাকতেই মন চায় না। হ্যাঁ, সো এইগুলো ওইভাবে বিশ্লেষণ করার জায়গা আছে। ওনার সমস্যার একটা বড় জায়গা হচ্ছে আইনগত প্রক্রিয়া। এখানে সাইকোলজিক্যাল একটা জায়গা, আপা যে কোয়েশ্চেনটা করেছেন ভেরি সিগনিফিকেন্টলি বলেছেন যে ওনার বাঁচতে মন চাচ্ছে না। ওনার এই জায়গাটা হচ্ছে হয়তো আমাদের সাইকোলজিক্যাল হেল্প নিলে উনি অ্যাটলিস্ট এই জায়গাটা কিভাবে কাজ করার সেই জায়গাটা পাবেন, খুঁজে পাবেন। কিন্তু বাকি অনেক জায়গায় হচ্ছে এটা আমাদের চাইতে অনেক বেশি আইনগত বিষয় বা এই সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন, তাদের পরামর্শটা নিলে বেশি ভালো হবে। ঠিক। এবং ছেলেকে সামনে রেখে ফোনে কথা বলা, এই যে সীমারেখার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে একটু বের হয়ে আসা, এবং দাম্পত্যে যেটা সব সময় হয় যে বাবা একটা বাবার দল তৈরি করে, মা একটা মায়ের দল তৈরি করে, এবং বাচ্চাটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এটা করতে গিয়ে কিন্তু ছেলেটাও কি ভবিষ্যতে আসলে কাউকে শ্রদ্ধা করতে পারবে কিনা, ভরসা করতে পারবে কিনা, সেটাও কিন্তু একটা খেয়াল করার জায়গা আছে। এই জায়গাটা আমি একটু বলি। হামিদ খুব সুন্দর করে আসলে সম্পূর্ণটা বলেছে। ভদ্রমহিলা যেহেতু উল্লেখই করলেন যে ছোটবেলায় তার বেড়ে ওঠাটা সেরকম পজিটিভ ভাবে ছিল না, যদিও স্বল্প পরিসরে আমরা তো আসলে অনেকটা জানতে পারিনি। এটা যদি উনি কারো কাছে কাউন্সিলিং এ যান তাহলে এটা হয়তো সেই কাউন্সিলর ডিটেইল জানবেন যে ছোটবেলায় ওনার কি কি ট্রমা ছিল। সো ছোটবেলায় যেহেতু উনি সেরকম ভাবে কোনো সুস্থ পরিবেশ বা গঠনগতভাবে সঠিক পরিবেশ পাননি, ওনার বেড়ে ওঠাতে ওনার আচরণগত বিষয়ে সেই রকম সঠিক কোনো মেসেজ কিন্তু উনি নিয়ে বড় হন, অবচেতন মনে হয়তো অনেক কিছু ডেভেলপ করে গেছে। যে উনি ছেলেটাকে যেমন উনি যে ইনসিকিউরিটিস যেটা মানে ডেভেলপ করেছে ছোটবেলায়, সেটা থেকে যেমন ছেলেটাকে তিনি কিছুটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, প্লাস ছেলেটাকে হারাতে চান নাই, যে কখনো যদি ছেলের সামনে আমার কিছু বের হয়ে আসে সেটা যেন অবশ্যই আমার ফরে থাকে বা আমার দিকে ছেলে থাকে, সেইভাবে কিন্তু উনি ব্যবহারটা করেছেন। এবং খেয়াল করে দেখেন যে বাবার থেকে কিন্তু ছেলের পায়ে, মানে জিনিসটা মা শাসন করলেন, আবার ছেলের পায়ে বেশি পড়লেন বাবার থেকে। ছেলেটার শৈশবটাও কিন্তু একটা জায়গায় এই পরিবারটা থেকে হারিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় উনি বলেছেন না যে উনি হাজবেন্ডের অনেক কিছু ছেলের সাথে শেয়ার করেছেন, যে হাজবেন্ড কোথায় কি করেছে, কোন ডক্টর দেখাচ্ছে, কার সাথে কি রিলেশন। একটা সুস্থভাবে যখন আমরা বড় হই, এটা খুব ছোট্ট বুদ্ধিতে কিন্তু আমরা বুঝি যে আমি যা পেয়ে বড় হয়েছি, আমি যা পাইনি, যে কারণে আজকে আমার ভাবনা চিন্তা বা আমার লাইফটা যেখানে এসে দাঁড়িয়েছে, আমার বাচ্চাটার লাইফটা কিন্তু আমি ঠিক সেখানে ভারসাম্যহীনভাবে কিন্তু ফেলছি আমি নিজে। এবং অবচেতন ভাবে, হ্যাঁ অবচেতন অথবা সচেতন ভাবেও কিছু প্ল্যানিং তো এখানে ছিলই, অবশ্যই, কারণ উনি তো সজ্ঞানে ছেলেকে সবকিছু দেখাচ্ছেন, তাই না? এবং ছেলের কাছে নিজেকে, মানে ওনার কেন একটা তাগিদ বোধ করলেন যে আমার প্রমাণ করতে হবে, এই যে একটা ভয়ের জায়গা, সেটাও ইনসিকিউরিটির জায়গাটা এতটা স্ট্রং যে ওনার এখনো মনে হয়েছে যে আমার হাজবেন্ড আমার নাই, ছেলে যেন আমার থাকে, পৃথিবীর তো আর কেউ নাই, সো যে কোনো মূল্যে যে কোনো সূত্রে এটা মেলে ও যেন আমার থাকে। কিন্তু ওই ক্ষেত্রে যে ভুলটা করে ফেলেছেন যে ছেলের লাইফটাও একটা
ভারসাম্যহীন জায়গায় ফেলেছেন। কারণ উনি নিজে বলছিলেন না, ছেলের ইদানিং বেশ বিহেভিয়ারাল ইস্যুস হচ্ছে, আচরণগত সমস্যা হচ্ছে, বাবার মতোই সে একই সূত্রে একই সুরে কথা বলে চলেছে। সো এই জায়গাগুলোর ভুল অথবা যে দরজাটা খুলে দিয়েছেন সেটা কিন্তু আমরা নিজেরাই করলাম। এখন বর্তমানে যে কথা যে ওনার বাঁচতে ইচ্ছা করে না, কারণ আসলে যতটুকু বোঝা গেল হামিদ কিন্তু অলরেডি উল্লেখই করলো যে এখানে আইনের সহায়তার বিষয় তো আছে, কিন্তু বর্তমানে যে উনি ইনসিকিউরিটিস অথবা যে ঝামেলাটার ভেতরে অথবা যে বিপর্যস্ত অবস্থায় লাইফটাকে নিয়ে গেছেন, এটা থেকে উঠে আসাটা আমরা তার পুরোটা সমাধান করতে পারছি না, শুধু মানসিক জায়গাটা করতে পারি, সেটা যদি উনি কখনো কারো কাছে হেল্প সিক করেন। কিন্তু আইনের জায়গাটা তো আছে, তবে পরিবারের মনে হয় একটা দায়িত্ব এখানে উনি সিক করতে পারেন, যেটা বাংলাদেশে খুব প্রচলিত, তাই না? বাংলাদেশে মানুষ ফার্স্টে কিন্তু আইনের কাছে যায় না, পরিবার আত্মীয় স্বজন অনেক কিছু আছে, তাকে হয়তো হেল্প করতে পারে যদি উনি পজিটিভ মাইন্ড নিয়ে আগান, যে আমার যা হয়েছে, যে ভুলগুলো হয়েছে সেইগুলো তো আসলে দু তরফ থেকেই হয়েছে। তো সেই জায়গাগুলোতে পরিবার যদি কিছুটা এগিয়ে আসে, যেমন উনি ওনার চাচার কথা বলছিলেন, সেই লিখিতটা কিন্তু চাচা নিয়ে গেছে, তার মানে এখানে ওনার পরিবারের কেউ না থাকলেও হয়তো দায়িত্বশীলতা থেকে বা সমাজের মানুষ আছে। এবং হাজবেন্ড কিন্তু এটাও বলেছেন যে তোমার বাবাকে যেন জানিও না। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা সফট কর্নার আছে, যে উনি বয়স্ক মানুষ, স্ট্রোক করতে পারে, অসুস্থ হতে পারে। এবং ভদ্রমহিলার খারাপ বোধ করারও একটা জায়গা আছে, যে তার ব্যবসাটা ভেঙে গেছে, তার যে কাজের জায়গাটা ভেঙে গেছে, সামাজিকভাবে সে যে অপদস্থ হওয়ার জায়গাটাতে পৌঁছে গেছে। তো এখানে বোধহয় একটু পেশাগত সাহায্য নেওয়াটা জরুরি। এবং ওনারা ফ্যামিলি কাউন্সিলিংও নিতে পারেন, ফ্যামিলি থেরাপিতেও ওনারা আসতে পারেন। এর সাথে সাথে আরেকটা জায়গা মনে হচ্ছে যেটা আমার ভয় লাগছে, সেটা হচ্ছে ওনার কিন্তু একটা মেয়েও আছে 4 বছরের। বাচ্চাটা এটা কিভাবে নিচ্ছে, ছেলেটা এটা কিভাবে নিচ্ছে, এবং এই ছেলেটা তো আসলে নিজেকে কোনো জায়গায় ফিল করছে না। বাবা মার যুদ্ধর এফেক্টটা কিন্তু ইমিডিয়েট এক্ষুনি হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো তো আজকে থেকে আরো 15-20 বছর পরে এসে যখন সংসার জীবনে ঢুকবে, এমন কিছু জায়গায় পৌঁছাবে, সেটা হয়তো বাচ্চাটার জন্য ক্ষতিকারক হবে। আমাদের আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ম্যাডাম, আমার অনেক সময় টেনশন আছে, মাথায় টেনশন আসলে আমার অনেক কাজ ভুল হয়ে যায়, অনেক কাজ করতে পারি না, অনেক মনে থাকে না। অনেক সময় আমার টেনশনে অনেক সময় আমার জ্ঞান হারাই যাবে, এমন অবস্থা হয়। মানে জ্ঞান হারাবো মানে কি হয়? মানে অনেক সময় আছে না, আমি বসে পড়ি। আচ্ছা, এমন টেনশনের সময় অস্থির লেগে যায়, কেমন জানি হয়ে যায়। আচ্ছা, আর আচ্ছা, যখন বসে পড়েন তখন কি এরকম কখনো কি অজ্ঞান হয়ে গেছেন, এরকম হয়েছে নাকি? আমি একদিন হওয়ার পর আবার হয়তো 10 মিনিট 5 মিনিট পর আমি জ্ঞান এসে গেছে। আমার একদিন হয়েছে, প্রায় এ ধরনের হইতেছে প্রায় 6-7 মাস ধরে। কোনো কি ঘটনা ঘটেছিল 6-7 মাস আগে যার কারণে এই সময় থেকে শুরু হলো? জি, ঘটনা ঘটছে আপনার 2 বছর আগে, কিন্তু ওই সময় আমি এত ফিল করি না, এখন কিন্তু এইটা আসতেছে আমার। আচ্ছা আচ্ছা। আর যখন এই যে এরকম সমস্যাটা হয়, তখন কি ঘাম হয় বা শ্বাস প্রশ্বাসের গতি, এরকম আর কোনো কি শারীরিক লক্ষণ আপনি বোধ করেন? জি না, আর কোনো আমার হয় না, শরীরটা দুর্বল হয়ে যায়। এই অনেক সময় শরীরে ঘাম আসে। আপনার বয়স কত? আমার বয়স 45। আচ্ছা, অন্য কোনো অসুখ আছে? জি না, আমার অন্য কোনো অসুখ হয় না বা আছে না, তেমন কিছু না। হয়তো মাঝে সাথে একটু জ্বর কাশি হয়, ওটা তো সাথে সাথে ঠিক হয়ে যায়। জি, আপনি যে কাজটা করেন, আমি পরিচয় জানতে চাচ্ছি না, কিন্তু আপনি পেশাগত যে কাজটা করেন সেখানে কাজের চাপ কিরকম? কাজের চাপ, আমি হাউজারিং আছি ম্যাডাম, ইলেকট্রিশিয়ান হাউজারিং এ। আচ্ছা, চাপ কিরকম কাজের আপনার? কাজ মোটামুটি ভালো। আচ্ছা, সেখানে কি কোনো সমস্যা হয় কর্মক্ষেত্রে? জি না, কর্মক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমার ওই পরিচালনা করতে কোনো সমস্যা না, কিন্তু কিছু কাজ আমি মনে রাখতে পারি না, কতদিন যে ভুলে যাই। আচ্ছা, আপনার নির্দিষ্ট কোনো মানুষের সাথে বা নির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রেই কি এই ঘটনাটা ঘটছে, নাকি এটা যে কোনো সময় ঘটছে? না, এটা আমি বলতে পারি না, কিন্তু ওই সম্পর্ক নিয়ে হয়েছে না,
কিভাবে হয়েছে, কিন্তু আমি তো অনেক ছিলাম, কিন্তু এখন এই মাঝে সাথে এ ধরনের হয়। আচ্ছা, ঠিক আছে, আমি একটু আমাদের অতিথিদের কাছ থেকে জিজ্ঞেস করি কারো যদি কোনো প্রশ্ন আছে। জি 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 জি। আচ্ছা, যখন আপনি জ্ঞান হারিয়ে ফেলেছেন 5-10 মিনিটের জন্য, সেই সময়টাতে আপনি কি আহত হয়েছেন কখনো? যেমন জিভে কামড় লাগা, ঠোঁটে কামড় লাগা, অথবা যেখানে পড়ে গেছেন এমন কোনো জায়গা যেটা আপনি আহত হয়েছেন? হ্যাঁ, যখন এটা বুঝতে পারছি যে আমি এখন পড়ে যাবো, তখন আমি বসে পড়ছি, বসে ওই জায়গায় আমি শুয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি 5-10 মিনিট বলছিলেন জ্ঞান হারা, কিন্তু আপনি বসে পড়েছেন, তখন আপনি তো এমন না যে একেবারেই অচেতন হয়ে গেছেন, সেরকমটা নাকি আশেপাশে আপনি সবই টের পাচ্ছিলেন? যখন আমার মাথাটা এমন হয়েছে তখন আমি বসে পড়ছি, বসে পড়ার পর আমি ওই জায়গায় শুয়ে নিয়েছি, তখন শুয়ে নেওয়ার সাথে সাথে আমার চোখে একটা ঘুমের মতো আসছে। আচ্ছা আচ্ছা, আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারটা আলোচনা করে? জি না, আমি একটু বলি, আমার প্রেশার একটু হাই, কিন্তু আমি প্রেশারের ওষুধ খাই, আমরা হলে যে 50। ঠিক আছে, ওষুধের নামটা আমরা না শুনি, আপনি ওষুধ খাচ্ছেন এবং সেটার একটা ব্যবস্থা আছে। আমি তোমার কোনো প্রশ্ন আছে? আপনার পরিবারে কে কে আছে? আমার 3 ছেলে আর আমার ওয়াইফ আর আমি। 3 ছেলে, বাবা মা নাই। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবনটা কেমন আছে স্যার? ওটা মোটামুটি ভালোই আছে। ওটা নিয়ে কিছু মাঝে সাঝে আবার তো পারিবারিক কিছু হয় স্যার, ওটা জিনিস তো ওটা অতটা হয় না আর কি। আচ্ছা, আপনার যে টেনশনগুলো আসে সেটা কি পারিবারিক কোনো সম্পর্ক নিয়ে নাকি কাজের কোনো সম্পর্ক নিয়ে? পারিবারিক থেকেই আসে, যেটা আছে পারিবারিক থেকেই আসে। পরিবারের মধ্যে কে, বাবা মা ভাই বোন ওনারা, নাকি স্বামী স্ত্রীর মধ্যে? এই যে আমার ঘরের থেকে ওয়াইফের থেকেও আসে। ওয়াইফের তরফ থেকে? জি। কি ধরনের সিগনিফিকেন্ট কোনো ডাউট বা এরকম কিছু আছে যে যেটা নিয়ে মনে হয় যে? জি জি, ওই ডাউট, সন্দেহ কিছু আছে? জি, ওইটাই ডাউট মনে। উনি আপনাকে সন্দেহ করেন? আমি ওনার সন্দেহ করি, উনি আমার সন্দেহ করতে পারে না। আপনি করেন স্ত্রীকে সন্দেহ? আপনার স্ত্রী কি আপনার সাথে আছেন এখন? উনি পাশাপাশি না, একটু দূরে আছে। উনি কি দেখছেন? ওনার সামনে কথা বলি না। জি। আচ্ছা, উনি কি জানেন যে আপনি কথা বলছেন এই ব্যাপারে? জি না, উনি, আমি টিভি করে, উনি পাশে করে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বললেন যে সিগনিফিকেন্ট কোনো কিছু নিয়ে ডাউট করেন, সন্দেহ করেন। ওইটার কি কোনো এভিডেন্স আছে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আপনি সন্দেহ করছেন? এটা কি অমূলক সন্দেহ, নাকি এটার কোনো প্রমাণ পেয়েছেন বা এমন কোনো ঘটনা ঘটেছে যেটার পর থেকে আপনার মনে হচ্ছে ডাউটটা তৈরি হওয়া শুরু করেছে? না স্যার, ওইটা আর কি, মানে আমি কিছু পাই না, এটা আমার মনে ডাউট লাগতেছে, এইটাই আর কি। আচ্ছা, হঠাৎ করে একদিন এসে পড়লো? এটা একদিনের না স্যার, আস্তে আস্তে এটা মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়ে করেছেন কতদিন? স্যার অনেক দিন হয়ে গেছে, প্রায় আমি বিয়ে করছি প্রায় 29 বছর স্যার। 29 বছর? জি। বিয়েটা কি পছন্দের নাকি পারিবারিক ভাবে? পারিবারিক বিয়ে হয়েছে, পছন্দ করে না, প্রস্তাব দিয়ে হয়েছে স্যার। আচ্ছা, তো ওই 2 বছরের আগে থেকে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক তো মোটামুটি ভালো স্যার, একেবারে খারাপ না স্যার। আচ্ছা, সন্দেহটা কবে থেকে তৈরি করলেন? সন্দেহটা 2 বছর ধরে আগে থেকে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আপনি কি আপনার পরিবারে কারোর সাথে শেয়ার করেছেন, আপনার বাবা মা বা অন্য কারোর সাথে? না, শুধু আমার বড় বোনের সাথে শেয়ার করছি, আর আমার একটা ছোট ভাই আছে, ওদের সাথে শেয়ার করছি, এইটুকু, আর কারোর সাথে না। আচ্ছা, এই সন্দেহের কারণে কি স্ত্রীর সাথে আপনার ঝগড়াঝাটি হয় এরকম কিছু? মাঝে মাঝে হয়। এবং উনি কি বলেন, মানে জি স্যার, উনি কি রিপ্লাই করেন, মানে আপনি যখন কিছু বলেন তখন এটা উনার ভাষ্যটা কি, উনি কি বলতে চান? উনি আবার সাথে আবার ওই যে খারাপ ব্যবহার করলে আমি দোষ হয়ে যাই স্যার, অনেক দোষ হয়ে যায়, পরে অনেক কথাবার্তা অনেক কিছু হয় স্যার। ওখান থেকে আমি আবার, ছেলেরা আবার থাকে, ছেলেরা আবার মনে করি আমাদের ওখান থেকে বলে, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি কথা বলো না, আমরা দেখতে আসি, তুমি বাইরে যাও। আমি বাড়ি থেকে ঘুরে আসি, পরে ঠান্ডা হয়ে যায়। ছেলেদের বয়স কত ম্যাডাম? ছেলেদের আমার একটা হলে 24 বছর, একটা হলে আপনার 23 বছর। আর আপনার স্ত্রীর বয়স? একটা আপনার 10 বছর 11 বছর পড়ছে। জি। স্ত্রীর বয়স কত? আমার স্ত্রীর বয়স 35।
আপনার 45, আপনার স্ত্রীর 35, আর বড় ছেলের বয়স 24, ছোটটার বয়স 10 পার হয়ে 11তে পড়েছে। ঠিক আছে, আমাদের কাছে আপনার আজকে প্রশ্নটা কি? হ্যালো, আজকে প্রশ্নটা কি আপনার? আপনি যে আজকে ফোন করলেন, কি জানতে চাচ্ছেন? আমার প্রশ্ন যে এটা আমার টেনশন ফিল করে, এখান থেকে আমার ওই অনেক সময় অনেক কিছু মন থাকে না, আমি ভুলে যাই গা, অনেক কাজে আমার অস্থিরতা লাগে, মাঝে মাঝে আমার ওই যে জ্ঞান থেকে মানে অনেক কিছু মনে করেন আমি ভুলে যাচ্ছেন আপনি। তারপরে কিছু জিনিসই আমার অনেক সময় অনেক মনে রাখি, এটা বুঝতে পারছি যে আপনি ভুলে যাচ্ছেন। প্রশ্নটা কি? এটাই আমার অস্থির লাগে। তাছাড়া আমি যে আপনার প্রেসার ওষুধ খাই, তাতেও আমার অনেক সময় কাজ হয় না। আচ্ছা, প্রেসারের ওষুধ খান, যেটা কাজ হয় না সেটা সেই চিকিৎসকের সাথে কথা বলবেন। আপনি বোধহয় জানতে চাচ্ছেন যে এখন আপনি কি করবেন, এই যে ভুলে যাচ্ছেন, তাই না? ঠিক আছে, এইটুকুই আমার, যে আমি কি করতে পারি, কি করতে পারেন, এই জিনিসটা যে মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, আমরা আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আমাদের অতিথিরা আলাপ করছেন, আপনি একটু শুনবেন, ঠিক আছে? জি জি জি, বলেন। আচ্ছা, ওনার এই যে সমস্যাগুলো হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে যে উনি কিন্তু উল্লেখ করলেন না 2 বছর আগে কোনো ঘটনা ছিল কিনা। কিছু তো দেখেছেন, কিছু তো শুনেছেন না, সেটা বলছেন যে সেরকম কিছু প্রমাণ নেই তার কাছে, নেই। হঠাৎ করেই যদি কারো ডাউট বা এই ধরনের সন্দেহ প্রবণতাটা তৈরি হয়ে যায়, সেটা তো আসলে অন্যদিকে চলে যায়। এখন উনি কিন্তু শুধু প্রেসারের ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো কাউন্সেলিং বা কোনো ট্রিটমেন্ট যেটা মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারে সেরকম কোনো কিছু নিচ্ছেন না। এখন ওনার এই সিমটমগুলো তো খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে এটা কাজের ক্ষেত্রে নয়, পরিবারের এই সন্দেহ প্রবণতা, যেটা হয়তো একটু ডিলিউশনের দিকে গেছে, একটু সাইকোসিসের দিকে গেছে বলেই কিছুটা অনুমান হচ্ছে। সো ওনার আমার যেটা কথা একটু বলি, বাংলা শব্দগুলো বলি না। আচ্ছা, সো এটা যেমন কিছুটা ভ্রান্তির দিকে যাচ্ছে কিনা, হ্যাঁ একটু ভ্রান্তির দিকে যাচ্ছে, একটু মানসিক গভীরতার দিকে যাচ্ছে বলেই লাগছে আমার কাছে। সো এটা 5-6 মাস হয়েছে, 6-7 মাস ধরে উনি সেম ভাবে ফিল করছেন বা অনুধাবন গুলো করছেন, এবং সমস্যাটা তার কাজের ক্ষেত্রেও চলে গেছে। আমরা যে প্যানিক অ্যাটাক বলে থাকি, তার সিমটম গুলো বা উপসর্গগুলো কিন্তু কিছুটা সেরকমটাই লাগছে। আমার এখানে কথা কি, যে তার ছেলেরা যেমন 24 বছর বয়স, সবচেয়ে বড়টা, ওনার যে ধারণা সেটা ভ্রান্ত কি ভ্রান্ত নয়, সেটা তো আসলে কাউন্সেলিং এর মাধ্যমে এটা বোঝা সম্ভব। বাট বাচ্চাগুলো সবগুলোই কিন্তু বড় হয়ে গেছে। বাবার যে সন্দেহ, সেখানে যদি সত্যিকারের কোনো এভিডেন্স থাকে, সেখানে কিন্তু ছেলেগুলোও বুঝতে পারার কিছুটা কথা। এখানে উনি কিন্তু একটু উল্লেখ করলেন, হামিদ যখন খুব সুন্দর করে প্রশ্ন করলো যে আপনারা ঝগড়া লাগে কিনা, এটা নিয়ে কোনো বাকবিতণ্ডা হয় কিনা, উনি কিন্তু বললেন ছেলেরা বলে যে আমরা দেখছি, আমরা শুনছি, তুমি যাও, একটু আলাদা করছে, একটু আলাদা করছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আর কি, যতটুকু অনুমান করছে, সঠিকভাবে তো বলতে পারছি না, যে এখানে ওনার এটা হয়তো বা ভ্রান্ত ধারণার দিকেই যাচ্ছে, একটা সম্ভাবনা আছে, ভ্রান্ত ধারণা এটা হতে পারে। এক্ষেত্রে আমার যেটা মনে হয়, কাউন্সেলিংটা একটু ইমিডিয়েট ওনার নেওয়া উচিত, কারণ এটা এখনো এতটা গভীরতায় হয়তো যায়নি, কিন্তু ওনার এই অভ্যাসটা বা ওনার যে আচরণগত বিষয়টা যদি লম্বা সময় ধরে চলে, সেটা হয়তো বা একটা গভীর সমস্যায় রূপান্তরিত হতে পারে। তো সেটা যাওয়ার আগে আমার মনে হয় কাউন্সেলিংটা যদি উনি একটু রেগুলার বেসিসে নেন, এখানে হয়তো এক্সট্রা মেডিকেশন নাও লাগতে পারে, কোনো এক্সট্রা ঔষধ না লাগার সম্ভাবনা আছে, হয়তো শুধু কাউন্সেলিং এটা উন্নতি ঘটবে বলে আমি অনুমান করছি। এবং এই আমরা একটা বলি যে শরীরে যখন ব্যথা পাই তখন আমরা অজ্ঞান হয়ে যাই, কিন্তু মনে যখন চাপ তৈরি হয় সেটা কিন্তু একটা শারীরিক প্রতিক্রিয়া হয়, এবং ওনার কিন্তু সেটাই হচ্ছে, সম্ভবত মনোদৈহিক একটা প্রভাব আসছে, এবং যেই কারণেই কিন্তু হয়তো রক্তচাপটা, মনোদৈহিক প্রভাবের কারণে রক্তচাপের ওঠানামা হচ্ছে। তো উনি কাউন্সেলিংয়ে যদি আসেন, সেই জায়গাটা থেকে খোলাখুলি আলাপ আলোচনা হলে
ওনার সন্দেহের জায়গাটা কি আসলে সন্দেহ বাতিগ্রস্ততার দিকে যাচ্ছে নাকি এটা রোগ থেকে স্বাভাবিক, এটাকে উনি কিভাবে আসলে, উনিও তো খুব কষ্ট পাচ্ছেন, কিভাবে এই কষ্টটা সামাল দেবেন সেটা বুঝতে পারবেন। প্লাস কাউন্সিলিং এ তো তাকে পুরোটাই একটা ছক বেঁধেই দেওয়া হবে যে উনি কি কাজ করবেন। এখানে একটা লং টাইম যে ট্রিটমেন্ট গুলো চলে এজেন্ডা তো ভাবেই ফিক্স করে সেখানে তার ডক্টরের সাথেও সে যোগাযোগ করতে পারবে যেটা কি মনের সমস্যার কারণে প্রেসার ওঠানামা করছে নাকি মানে কত পার্সেন্ট মনের সমস্যা এবং কত পার্সেন্ট শারীরিক, কাকে কাকে লাগবে, কোন কোন চিকিৎসককে এখানে যুক্ত করা দরকার, সেটাও তিনি একটা গাইডলাইন বুঝতে পারবেন। জি। এবং আরেকটা যেটা জিনিস হচ্ছে যে উনি কিন্তু উল্লেখ করেছেন যখন উনি কাজে থাকেন এই সমস্যাটা হয় না। এখন উনি যে ধরনের কাজ করেন এটা আমি যতটুকু বুঝেছি এটা অনেক সময় হয় যে এটা ফিক্সড কাজ না, যখন কাজ পাওয়া যায় তখন অকুপাইড থাকেন, আদার টাইম উনি হয়তোবা একটু ফ্রি থাকেন, ওই ফ্রি টাইমে হয়তো ওনার অনেক চিন্তার জগৎটা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ওনাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কেমন এটাও একটু জানা দরকার ছিল, কারণ ওগুলো জানলে অনেক সময় হয় না যে আমার কিছু লিমিটেশনের কারণে এটা একটা ব্লেম গেম হয়। ওয়াইফ যদি বলে বাচ্চারা বড় হচ্ছে তুমি কিছু করো না এখনো, ওদের সিকিউরিটি কি এই, তখন এটা একটা ড্রামার গেমের মধ্যে চলে যায়, তখন হচ্ছে যে ও শুধু আমারই দোষ, তোমার কি এই নাই সেনি, এই যে এইরকম একটা ইয়ে চলে। এবং তখন হয় যে উনি ওইটা অবচেতন ভাবে ভেবে ভেবে যে না আমি শুধু ফেলিওর না, অন্যরাও তো তাদেরও ব্যর্থতা থাকতে পারে, হতে পারে, এরকম কিছু চিন্তা। তো চিন্তাটা যখন আসে, ওই যে আমরা 5 ফ্যাক্টর মডেলে বলি না, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তার চিন্তাটা যখন আসবে তখন আমি যদি চিন্তাটা নেগেটিভ করি তখন সেই একটা নেগেটিভ নেতিবাচক একটা আবেগ তৈরি হবে, ফিলিংস তৈরি হবে এবং এটার একটা ফিজিক্যাল রিঅ্যাকশন হবে, শারীরিক একটা প্রতিক্রিয়াও হবে এবং সেই রকম আচরণ। এই চক্রটার মধ্যে যত আমি ঘুরতে থাকবো আস্তে আস্তে মনে হবে যে জিনিসটা অনেক বড় হওয়া শুরু করবে। এবং এটা যে আমরা বলেছি যে কাউকে শেয়ার করেছেন কিনা, উনি হয়তো যাদেরকে কাছের মানুষ মনে করেছেন শেয়ার করেছেন, বাট প্রফেশনালি শেয়ার করলে হবে কি কাছের মানুষরা বলবে, অনেকেই বলবে এটা এক ধরনের উপদেশ দিবে, এটা করো ওইটা করো, এইভাবে উপদেশ দিবে এবং ওনারা ওনাদের ব্যক্তি জীবন থেকে কথা বলবে। বাট একজন প্রফেশনাল মানুষ হচ্ছে প্রফেশনাল এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এভিডেন্স দিয়ে কথা বলবে, যেটা অনেক বেশি কার্যকরী হবে। হ্যাঁ, আর ওটা হচ্ছে হলেও হতে পারে, না হলেও না। তারপর একটা জিনিস হচ্ছে যে উনি হয়তো কিছু শেয়ার করে রিলিফ পাচ্ছেন, টেম্পোরারি রিলিফ পাচ্ছেন। এখন দেখতে হবে যাকে শেয়ার করছি উনি আবার নেগেটিভ কিছু দিচ্ছে কিনা, যে এটাও দেখো, আরেকটু খেয়াল করে দেখো এটাও আছে কিনা, তার মানে উনি ওই চক্রটা আরো গভীর করছেন কিনা, তখন এটা ওনার জন্যই এটা ক্ষতিকর হবে। এবং বাচ্চারা যেহেতু বড় হয়েছেন, বাচ্চারা মাঝখানে ট্রাই করছেন একটু ব্যালেন্স করার জন্য, অ্যাঙ্গারের মাধ্যমে কোনো বড় রকমের ক্ষতি না হওয়ার জন্য ওনারা হয়তো একটু দূরে ঠেলে দিচ্ছেন এবং ম্যানেজ করছেন। সো খুব ভালো হয় যদি একজন প্রফেশনাল হেল্প নেয়, তাহলে ফ্যামিলি হারমোনিটা অনেক সুন্দর হবে। হ্যাঁ, এবং যৌথভাবেই নিতে পারি, কিন্তু একটা কাপল কাউন্সিলিং এর ভেতরেও যেতে পারে। আর এখন তো অনলাইনেও প্রচুর হচ্ছে, কাজেই ওনারা দুটোই দেখতে পারেন। আমাদের আরেকটা ফোন আছে, আমরা ফোনে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলতে হবে? না, নাম বলতে হবে না। আচ্ছা, আমি 29 ইয়ার্স ওল্ড। জি, এখন হচ্ছে আমি প্রফেশনালি হচ্ছে কিছু করছি না, প্রেগন্যান্সি কিওর চলছে তো আমার। তো আমি কিছুদিন হচ্ছে আমার জব তে কাজ করি, সেটা হচ্ছে অফ রেখেছি। আচ্ছা, এখন আমার প্রবলেম হচ্ছে যে আমার গত 4-5 বছর ধরে আগে দেখা যেত যে এরকম আমি কিছু চিন্তা করতাম বা একসাথে অনেকগুলা চিন্তা করতাম, দেখা যেত পড়াশোনা নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে। এক সময় পরে গিয়ে কি হতো, আমার রাতে ঘুম হতো না, অস্থির লাগতো, সাফোকেটেড ফিল হতো। তো এখন কি হয়েছে, এখন হচ্ছে আমি মানে ছোট একটা বিষয় নিয়েও দেখা যায় যে আমার মানে টেনশন করতে করতে একটা সময় পরে গিয়ে আমার মানে সাফোকেশন ফিল হয়। ইভেন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে আমি একটা বাসায় মানে থাকার মতো অবস্থা হয় না, মনে হয় যেন খোলা কোথাও গেলেও কোথাও আমার ভালো লাগবে, খোলা বাতাসের নিচে থাকলে মনে হয় ভালো লাগবে। আপনি সাফোকেশন মানে কি বলছেন, যে একদম দমটা বন্ধ হয়ে আসে এবং তখন মনে হচ্ছে খুলে? জি জি, মানে এমন ভিতর থেকে একটু অস্থির ফিল হয়, মানে পিসফুলনেস যেটাকে বলে আর কি, একদমই থাকে না ভিতরে। মনে হয় যে জোরে কান্নাকাটি করলে ভালো লাগবে, কিন্তু আমি যত আমার বয়স বাড়ছে আমি মনে হচ্ছে আমি বাচ্চাদের মতো ফিল করছি।
তো এটার জন্য আমার আসলে কি করা উচিত? আপনি বোধহয় বললেন যে আপনি প্রেগন্যান্ট এখন, তাই না? কতদিন হচ্ছে? এটা হচ্ছে 5 মান্থস রানিং। 5 মাস চলছে। আপনার প্রেগন্যান্সিতে ঠিক আছে, এই প্রেগন্যান্সির সময় কোনো অসুখ বা কিছু ধরা পড়েনি? না। আচ্ছা, বেবিও ভালো আছে? কিন্তু আমার হচ্ছে প্রবলেম হচ্ছে আমি এখন মানে যত বয়স হচ্ছে আমি বাচ্চাদের মতো করছি। ছোটখাটো বিষয় নিয়েও আমি অনেক বেশি টেনশন করছি। আমার নিজের মনের মতো না হলেও আমি দেখাতে বাচ্চারা যেমন হচ্ছে কেন হলো না এটাই মনে মনে চিন্তা করছি। একটা সময় পরে গিয়ে দেখা যায় আমার রাতে একদমই ঘুম হয় না, এরকম দেখা যায় অনেক রাত গিয়েছে তা আমার ঘুম হয়নি, আমি ভোরবেলা ঘুমিয়েছি। তো এটা তো হচ্ছে সামনে গিয়ে আরো বেশি প্রবলেম হবে, ইভেন হচ্ছে আমার বাচ্চারও সমস্যা হতে পারে। তো এটার জন্য আমার কি করা উচিত? জি, এই ঘটনাটা কি এই প্রেগন্যান্সির সময় থেকে শুরু হয়েছে, এবারকার যে পর্বটা যাচ্ছে এই এপিসোডটা? না, আমার এটা হচ্ছে গত 5-6 বছর ধরে। একই রকম ছিল 5-6 বছর ধরে? জি, কিন্তু তখন হচ্ছে কি হতো, তখন আমি একসাথে অনেক যখন চিন্তা করতাম 4-5টা বিষয় নিয়ে, একটা সময় পরে গিয়ে আমি হচ্ছে এরকম ফিল করতাম যে আমার ফিল লাগতেছে, রাতে ঘুম হচ্ছে না। কিন্তু এটা বেড়ে গেল কি? এটা কি একই রকম একই গতিতে চলছে নাকি কোনো একটা সময় এসে এটা হঠাৎ করে বাড়লো, এরকম কি কিছু বোধ করছেন? বলতে পারেন যে এই সময় এটা বেড়ে গেল এরকম, নাকি একই ভাবে চলছে গত 5 বছর? না, একই ভাবে না, আমার হচ্ছে আগে একটু কম ছিল, এখন মনে হচ্ছে যে আমি খুব নরমাল ছোট ছোট বিষয় নিয়েও আমি একটা সময় পরে গিয়ে আমার এটা বাজে ইমপ্যাক্ট করছে আমার ভেতরে। বুঝতে পারছি। আপনার বিয়ে হয়েছে কতদিন? আমার বিয়ে হয়েছে 2.5 বছর। 2.5 বছর। আপনার হাজবেন্ডের সাথে সম্পর্ক কিরকম? বন্ধুত্বের জায়গাটা কি আছে? আছে, কিন্তু দেখা গেছে যে মাঝে মাঝে উনি আমার মনের মতো কিছু না হলে তখনও আমার মনে হয় যে আমি এটা কেন বিয়ে করলাম। এটা নিয়েও আমার দেখা গেছে যে আমি অনেক বড় অনেক কিছু চিন্তা করি, রাতে ঘুম হয় না, কান্নাকাটি করি, এরকম টাইপের। বিয়েটা কি পছন্দের ছিল নাকি পরিবার থেকে দিয়েছে? পছন্দেরও ছিল, সাথে হচ্ছে পরিবারের সম্মতি ছিল, সবকিছু মিলিয়ে হয়েছে। আচ্ছা, আপনারা কি যৌথ পরিবারে থাকেন নাকি আলাদা থাকেন? না, আমরা আলাদা থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমার অতিথিদের জিজ্ঞেস করি যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, একটু বলবেন আপনার ভাই বোন কজন? আমরা অনেকগুলো ভাই বোন, আমরা 4 বোন 3 ভাই। আপনার অবস্থান? আমি ছোট, সবার ছোট। জি। এবং পরিবারে ভাই বোন এবং বাবা মার সাথে আপনার সম্পর্কটা কেমন? পরিবারে আমার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে হয় না যে বোনদের সাথে একটু ঝামেলা হয়, এরকম টাইপের। এরকম না যে অনেক বিগ কোনো প্রবলেম ফেস করেছি, এরকম কখনো ছিল না। আচ্ছা, আর আপনার হাজবেন্ডের ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কেমন? আমার হাজবেন্ডের সাথে আগে অনেক ভালো সম্পর্ক ছিল, এখন দেখা গেছে যে আমি ছোটখাটো বিষয় নিয়ে রিঅ্যাক্ট করি। তো এখন আমার হাজবেন্ডও হচ্ছে অনেক সময় হচ্ছে এটাও নিতে পারে না, দেখা গেছে যে সে আমার মামার সাথে ঝগড়া করছে, এমন টাইপের। তখন দেখা যায় যে আমি যতটা শান্তশিষ্ট ছিলাম এরকমও এখন আমি নাই, দেখা যায় আমি ভাঙচুর করতেছি, এটা উচিত না আমিও বুঝি, কিন্তু ওই সময়টাতে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমি বুঝতেছি আমি ভেতর থেকে অনেক বেশি উইক হয়ে যাচ্ছি, মানে আগে যত সবকিছু স্ট্রং ছিলাম মেন্টালি, এখন আমি ডে বাই ডে হচ্ছে একদম উইক হয়ে গেছি। আচ্ছা, এটা কি সিগনিফিকেন্ট কোনো ধরনের ইস্যু আসলে আপনি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যান, ভাঙচুর করেন, নাকি সবকিছুতে র্যান্ডমলি? না, র্যান্ডমলি না, আমার কাছে মনে হয় যে ইলজিক্যাল কিছু হইতেছে, আমি এটা কেউ বুঝতেছে না, কেন বুঝতেছে না, হ্যাঁ, তখন হচ্ছে আমি রিঅ্যাক্ট করতেছি এরকম টাইপের। আচ্ছা, তখন আমি সময় নিতে পারতেছি না, আমি ইভেন হচ্ছে আমি এটা নিয়ে দিনের পর দিন চিন্তা করতেছি, রাত্রেবেলা ঘুমাতে পারছি না, এরকম। আচ্ছা, এইটার জন্য কি আপনার এবং আপনার হাজবেন্ডের মধ্যে খুব ব্লেম হয়, একজন আরেকজনকে ব্লেম দেন, এরকম কিছু? না, মাঝে মাঝে দেখা যায় মানে সে যদি আমার মনের মতো কিছু না করলো তখন আমি হয়তো ব্লেম করি যে এটা তুমি কেন করছো, এটা তো এভাবে করতে পারতাম, এমন টাইপের। ওকে ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি বললেন যে রেগে গেলে ভাঙচুর করেন, আর সেলফ হার্ম করেন কিনা, নিজেকে আঘাত করেন কিনা? হ্যাঁ, আমি এই লাস্ট কিছুদিন আগে মানে ফার্স্ট টাইম করেছিলাম, মানে আমিও অবাক হয়ে গিয়েছি, মানে আমার এত রাগ হয়ে গিয়েছিল যে আমি আমার হাত কেটে ফেলেছিলাম।
মানে আমিও বুঝি নাই যে আমি এত বড় একটা কাজ করে ফেলবো প্রেগন্যান্সিতেই। হ্যাঁ, কিছুদিন আগে। এটা কি প্রেগন্যান্সিতে, এই প্রেগন্যান্ট হওয়ার পরে? না না, প্রেগন্যান্ট হওয়ার কিছুদিন আগে। ঠিক আছে। আর আপনারা যে ইয়া করেছেন, মানে যে কনসেপ্ট করেছেন, এটা কি প্ল্যান নাকি আনপ্ল্যান্ড? সরি, মানে আপনি যে প্রেগন্যান্ট হয়েছেন, এটা কি আপনাদের প্ল্যান বেবি নাকি আনপ্ল্যান্ড? হ্যাঁ, প্ল্যান বেবি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনার কখনো কি সূচিবায়ু রোগটা কখনো ছিল? আগের কথা বলছিলেন যে আপনি খুব অস্থির হয়ে যেতেন, পরীক্ষার সময় ভয় পেতেন, মানে কখনো এই জাতীয় কোনো রোগ ছিল? কি ধরনের? সূচিবায়ু যে রোগটা আছে, মানে সূচিবায়ুগ্রস্ততা কি ছিল কিনা, বারবার কোনো কিছু করার কোনো প্রবণতা ছিল কিনা? হ্যাঁ, এরকম আছে যে আমি দেখা গেছে যে আমি জিনিস গুছিয়ে রাখতেছি, আর তারপর হচ্ছে কেউ যদি নষ্ট করে, বা তখন আমার মানে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে ইয়া হয়, মানে কি বলে যে আমি রিয়েক্ট করি যে এটা এরকম কেন, এটা তো এরকম ছিল, হ্যাঁ, বা এটা এই জায়গায় থাকবে না কেন, এরকম টাইপের আর কি। আচ্ছা, এটা প্রেগন্যান্ট হওয়ার পরে এটা বেড়ে গেছে নাকি এটা আগে থাকতেই আপনি এই ধরনের মানে সবকিছুতে একটু খুঁতখুঁতে ভাবটা ছিল? এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখা গেছে যে আমি ছোটখাটো বিষয়ে অনেক বেশি মানে মানে চিৎকার করি, জোরে কথা বলি, মানে যেটা একদমই উচিত না। আমি বুঝি যে এটা উচিত না, কিন্তু আমি ওই সময়টাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, ইভেন নিজেই কান্না করি আবার। আচ্ছা, আপনি আগে কখনো কি কোনো চিকিৎসা শরণাপন্ন হয়েছিলেন? জি, আমি আমার ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে থাকতে, মানে 2019-এ, হ্যাঁ, আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এক সাইকিয়াট্রিস্ট ম্যাডামকে দেখিয়েছিলাম, কিন্তু ওইটা অনেক লং প্রসেসিং ছিল, তো আমি কন্টিনিউ করে নাই। মানে এরকম অস্থির ফিল হতো, রাতে ঘুম হতো না, এই জন্য আমি গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, আরেকটা ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আপনার গাইনোকোলজিস্টকে এটা জানিয়েছেন যে আপনার মানসিকভাবে যে সমস্যাটা হচ্ছে? না, আমি এটা তো জানাই নাই। আচ্ছা, যদি পারেন এটা একটু জানাবেন। ঠিক আছে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো। আমরা আলাপ করছি, শোনেন, দেখা যাক কি হয়। ঠিক আছে? আমি একটু ছোট করে বলি যে আসলে এটা তার কথার ভিত্তিতে যেটা বুঝলাম, আগে থাকতেই তার এই রকম সিমটম বা উপসর্গগুলো ছিল, যেটা কিছুটা আমি যে প্রশ্নটা করছিলাম যে সূচিবায়ু বা এটা ট্রিটমেন্টটা যেহেতু উনি সেই সময় আর লং টাইম ট্রিটমেন্ট করে এটা তো সারিয়ে ফেলতে পারেননি, তাই না? প্রেগনেন্ট হওয়ার পর এমনিতেই হরমোনাল ইমব্যালেন্সে দেখা যায় বেশ অস্থিরতা বা কোনো মানসিক সমস্যা থাকলে বা কোনো সিমটম যদি থাকে এটা অনেকাংশে বেড়ে যেতে পারে। সো ওনার সেই বিষয়টাই কিন্তু দেখা যাচ্ছে। এখন এই অবস্থায় ওনাকে যদি উনি সাইকিয়াট্রিস্টের কাছেও যান, ওনাকে সেফ মেডিসিন ছাড়া তো কেউ প্রেসক্রাইব করতে পারবেন না বলে আমার ধারণা। উনি কাউন্সিলিংটা একমাত্র ভরসা, যেখানে ওনাকে ইমিডিয়েট একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। এবং যেহেতু এটা প্রেগনেন্ট অবস্থা এবং উনি 5 মাস হয়ে গেছে, এটা দিন যাবে, এটা কিন্তু আরও বাড়তে পারে, এবং এটা বাচ্চার জন্য যেমন ঝুঁকি, তার নিজের জন্যও ঝুঁকি। আমার যেটা কথা বা রিকোয়েস্ট সেটা হচ্ছে উনি অবশ্যই কাউন্সিলিংয়ে শরণাপন্ন হন এবং হচ্ছে রেগুলার বেসিসে ওনার যে লাইফ চেঞ্জ বা যে যে ক্ষেত্রে ওনার উত্তেজনাটা বাড়ছে সেই ক্ষেত্রে ওনাকে হেল্প করতে পারবে। আর গাইনোকোলজিস্টকে আসলে আমি রিকোয়েস্ট করলাম যেন জানায়, কারণ তার পরামর্শ ছাড়া তো আর কিছু আগানো যাবে না। আর সাইকিয়াট্রিস্টের যদি উনি রেফার করেন তাহলে অবশ্যই কিছু সেফ মেডিসিন আছে যেটা এই মুহূর্তে ওনাকে সাহায্য করতে পারে। হামিদ? হ্যাঁ, এখানে যে ওনার যে হেল্পিং হ্যান্ডগুলো যেগুলো আছে, সেলফ কেয়ারের জায়গাটাই আসলে এখন প্রায়োরিটি দেওয়াটাই, নিজের যত্ন নেওয়াটাকেই। নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে ওনার ভাই বোনের সম্পর্কের মধ্যে কাদের সাথে খুব ক্লোজ সম্পর্কের জায়গায় উনি শেয়ার করে এই বিষয়গুলোকে একটু রিলিফ পেতে পারেন। আর হচ্ছে যে জিনিসটা অনেক ধরনের ইনসিকিউরিটি কাজ করে, অবসেশন থাকলে অনেক সময় এক ধরনের ফিয়ারও কাজ করে, আন্ডারলাইন ফিয়ার কাজ করে। সেই জায়গাগুলোকে উনি যদি একটু কাগজে কলমে লিখেন, হ্যাঁ, লিখে যদি যে এটার আসলে লজিক্যালি এটাকে একটু দেখা, কারণ অনেক সময় আমরা ভাবনার জগতে অনেক কিছু আসে, কিন্তু যখন এটা লিখে ফেলি তখন কিন্তু এটাকে অন্য দৃষ্টিতে দেখা যায় যে আসলে যতটুকু ভাবছি আসলে কি ততটুক না কিনা। হ্যাঁ,
এইটা একটা বিশ্লেষণের জায়গা, হ্যাঁ অ্যানালাইসিস করে বিশ্লেষণ যদি করে তখন কিন্তু উনি নিজে নিজে মানে সেলফ হেল্প করেও অনেক কিছু উনি করতে পারবেন না। আপা যেহেতু বললেন যে একদম সিগনিফিকেন্টলি প্রফেশনাল হেল্প নিলে উনি হয়তো খুব বেটার ফিল করবেন বা উনার এই চ্যালেঞ্জগুলো থেকে বের হয়ে আসবেন, কারণ উনি সেলফ হার্মও করেছেন। হ্যাঁ, অ্যাঙ্গারের আনকন্ট্রোলড অ্যাঙ্গারের কারণে উনি শুধু ভাঙচুরি করেন নাই, সেলফ হার্মও করেছেন। কিন্তু এটা তো সবাই বুঝবে না, এবং অনেক সময় হয় কি এই বিষয়গুলো আমরা হাইড করি। হ্যাঁ, কিন্তু এইটা হাইড না করে যদি এটাকে একভাবে ডিসকাস করা যায়, বিশেষ করে লাইফ পার্টনারের সাথে, তাহলে এটা প্রপারলি হেল্প করলে কিন্তু আরো অনেক বেশি ভালো হবে, সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি হবে। কারণ উনি কোনো না কোনোভাবে ইনসিকিউর ফিল করছেন। হ্যাঁ, যে কারণে আর আগে যেভাবে স্ট্রেস থাকতো, উনি আউটগোয়িং ছিলেন, বের হয়ে যেতেন, অনেক কিছুই উনি প্রসেস করে ফেলতেন, বাট এখন হয়তো বা ঘরে বসে এগুলো প্রসেস করা যাচ্ছে না, থটটা ওনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এবং সেই সাথে যেহেতু বাড়ির ছোট মেয়ে, কাজে ওনার ভিতরে অবচেতন মনে কিন্তু আমরা দেখি না যে ছোট বাচ্চাদের মধ্যে একটা নিষেধাজ্ঞা থাকে পরিবারের ছোটদের, যে তুমি বড় হয়েও না, সবাই করে দিচ্ছে, ডোন্ট গ্রো আপ, এরকম একটা জায়গাও আছে। এবং ওনার না নেওয়াটার ক্ষমতাটা কতটুকু, আমাদের কারো আমরা না বলতে পারার সক্ষমতা বেশি, কারো না নিতে পারার সক্ষমতা বেশি। এমনও হতে পারে যে না নিতে পারার সক্ষমতার জায়গাটাও উনি যদি একটু খোলাখুলি ভাবে, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে একটু যদি কাউন্সেলিংয়ে যায় তাহলে সেই জায়গাটাও ভালো হবে। এবং আমার কাছে যেটা খুব জরুরি মনে হচ্ছে, উনি বলছেন আমি ঘুমোতে পারছি না, কাজে এই সময়টা তো বাচ্চার, এখন তো যেহেতু 5 মাস, বাচ্চার এখন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হচ্ছে, সেকেন্ড ট্রাইমাস্টারে ঢুকে গেছে, তো এই কারণে একটু ঘুমটা জরুরি, এবং খুবই এটা জরুরি যে ওনার গাইনোকোলজিস্টের সাথে একটু আলাপ করা দরকার। হামিদ, আমাদের আজকের বিষয়টা নিয়ে যদি আমরা, একদম শেষ সময় চলে এসেছি, একটু আজকের বিষয়টা নিয়ে যদি বলো। যে আজকের বিষয়গুলো সবগুলোই প্রায় ডিসকাস হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়েছে, কিন্তু আমি যেটা বলি যে আমাদের যে ইফেক্টগুলো পরে আসলে চাইল্ডহুডে যদি, হ্যাঁ শৈশবে সেভাবে অযত্নে বড় হলে আমাদের যে এটার প্রভাব পড়ে পরবর্তীতে নিজের লাইফে, সেটার একটা জায়গা হচ্ছে ব্যক্তিত্বের গঠনের মধ্যে। আপনি যেটা বলেছেন যে ব্রেনের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো ব্যক্তিত্বের গঠনের এক ধরনের ইনসিকিউর ফিলিংটা খুব গাঢ়ভাবে, খুব অনিরাপদ, হ্যাঁ অনিরাপদ বোধ করে। এবং সেক্ষেত্রেও যে বললাম যে তারা রিলেশনশিপে গেলে, কোনো সম্পর্কে গেলে, সম্পর্কের মধ্যে অনেক চ্যালেঞ্জের মধ্যে থাকে, এবং আবেগের ভারসাম্যটা মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে হচ্ছে যে তারা খুব একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করতে পারে না, সীমারেখাটা সম্পর্কে, আন্তঃসম্পর্কের সীমারেখাটা জানেন না, কখন কোনো জায়গায় আবেগ প্রকাশ করলে এত ইম্পালসিভলি হয়ে যায়, আবার কখনো হয়তো একেবারে ড্যাম কেয়ার হতে পারে। সো এই নানান রকম জটিলতার মধ্যে দিয়ে ওনারাই কিন্তু ওনাদের লাইফটার মধ্যে অনেক চ্যালেঞ্জের মধ্যে, কারণ তাদের জন্য তো পৃথিবীটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, ফাইট করে বাঁচতে হবে। সো সেই ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তো আর ফুলের বাগান থাকবে না, তো লাইফটা যখন এরকম থাকবে, অস্থিরতা থাকবে। অস্থিরতা থাকলে হবে কি, বডিতে অনেক ধরনের ইম্প্যাক্ট থাকবে, বডি প্যাটার্নটাই এরকম থাকবে, অস্থির প্রকৃতির থাকবে। এবং এটা পরবর্তীতে যে আপা বললেন যে এটা তার পার্সোনালিটি, ব্যক্তিত্বের গঠনের ক্ষেত্রেও অনেক ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। হ্যাঁ, তো এগুলো নিয়ে তাকে সবসময় ডু অর ডাই, মানে ফাইট অন ফ্লাইট রেসপন্সের মধ্যে দিয়ে, হয় যুদ্ধ করো নাইলে পালিয়ে যাও, এইভাবে একটা চ্যালেঞ্জিং লাইফ যেতে হয়। কিন্তু উনি যদি প্রপারলি প্রফেশনাল হেল্প নেন এবং একটু দীর্ঘমেয়াদী হেল্প নেন, তাহলে কিন্তু অনেক কিছুই আবার সমাধান, নতুন করে উনি ওনার জীবনের অনেক জায়গাকে মানে টুইনিং করতে পারেন, অনেক চ্যালেঞ্জগুলো কিভাবে বের হয়ে আসবেন, কারণ এটা তো তার হাতে নেই। কিন্তু যেটা তার হাতে আছে সেইটাতে যদি উনি অনেক মনোযোগী হন, তাহলে ওনার লাইফটাকে উনি আবার অনেক বৈচিত্র্যময় করে ফেলতে পারেন, এটা সমস্যা নেই। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আসার জন্য দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষ। আমাদের আগামী পর্বের বিষয় হচ্ছে নিজের যত্ন এবং স্বার্থপরতার সীমারেখা কিভাবে নিজের জীবনে বজায় রাখে। নিজের যত্ন এবং আমার যে স্বার্থপরতার সীমারেখা, সেটা আমি নিজের জীবনে কিভাবে বজায় রাখি। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।